ওই দিন হয়েছিল যেদিন সোহাকে হারিয়েছিল। সারা জীবনের জন্য ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি। আর আজকের কষ্টের তুলনায় সেদিনের কষ্ট কিছুই নয়। সোহাকে হারিয়েও এত কষ্ট হয়নি আজকে যতটা হচ্ছে। আর শ্রবণের একদিনের কষ্টের কাছেও সারা জীবনের কষ্ট কিছুই না। এক হাতে ভাইয়ের হাত ধরে রেখে অন্য হাত দিয়ে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে তিনজন। ড্রয়িং রুমে মেড ব্যতীত কেউ নেই। অন্যদিন এই সময় বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকতো। সিয়াম না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী নিজে রুমের দিকে আগান। শাহিন রেজা চৌধুরী মেয়েদের দিকে তাকিয়ে সোফায় বসতে বসতে বলেন, কফি নিয়ে আসো। মেয়ের দুজনে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরী এখন অনিমা চৌধুরীর মুখও দেখতে ইচ্ছা করছে না, ওই রুমে যেতেও ইচ্ছা করছে না, দেখলেই তো খুন করতে ইচ্ছা করবে। সিয়াম নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায়। ঘুরে শ্রবণের রুমের দিকে আগায়। বড় হওয়ার পর এই রুমে ওর আশা হয়নি কখনো। শ্রবণ পছন্দ করতো না রুমে কেউ প্রবেশ করুক। ও বাড়িতে না থাকলেও ওর রুমে বাড়ির কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্রই মেড প্রবেশ করতো পরিষ্কার করার জন্য। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা শুয়ে আছে কাত হয়ে। পিঠ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। বিছানার দিকে এগিয়ে মৃদু দুর্বল স্বরে ডাকে, সোহা। ভাইয়ের গলা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। ভাইকে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। সোহার চোখ মুখ দেখে সিয়ামের বুক কেঁপে উঠে। কেঁদে কেটে কি অবস্থা করেছে নিজের। সোহা বিছানা থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সিয়াম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বুলায়। বেশ কিছুক্ষণ পর সোহার কান্না একটু কমে আসে। তখন সিয়াম বলে, কি অবস্থা করেছিস নিজের? সোহা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, শ্রবণ ভাইয়ার ওই কথাগুলো কি সত্যি? আম্মু কিছু বলছে না আমায়? সিয়াম বোনকে কি বলবে বুঝতে পারছে না, বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। সোহা কাঁদতে কাঁদতে পুনরায় বলে, আমরা কি সত্যি সত্যি এবারে সিয়াম বোনকে থামিয়ে দেয়। বুকে আগলে রেখে পিঠে হাত বুলিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, চুপ, ওসব কথা বাদ। শ্রবণ ভাইয়া কেমন আছে? ভালো আবার ভালো না। গুরুতর কিছু হয়েছে? স্ট্রোক করেছিল, এখন বিপদমুক্ত আছে, ভয় পাওয়ার কিছু নেই। সোহা হেঁচকি তুলে কাঁদতে থাকে। সিয়াম বোনের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া তোকে অনেক কষ্ট দিত, মারধর করতো। সোহা দুদিকে মাথা নাড়ে। দুপুরে খাসনি নিশ্চয়ই, হাত মুখ দিয়ে খেয়ে আয়। খেতে ইচ্ছে করছে না, আম্মু সত্যি সত্যি খারাপ মানুষ। সিয়াম নিশ্চুপ হয়ে থাকে। তনিমা চৌধুরীর বোনই তো অনিমা চৌধুরী। দুই বোনের শরীরে তো একই রক্ত বইছে। শ্রবণ যেভাবে বলল সেসবের পর অবিশ্বাস করার মতো কোনো কারণ পাচ্ছে না সিয়াম। সোহাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে খেয়ে আয়। তুমি খাবে না? পরে খাবো। সিয়াম রুম থেকে বেরিয়ে যায়। সোহা আগের মতোই দাঁড়িয়ে থেকে ঝরঝর করে কেঁদে ওঠে। আবার বাবা মায়ের রুম ক্রস করার সময় আবার রাগী গলার স্বর শুনতে পায় সিয়াম। দাঁড়িয়ে যায় রুমের সামনে। দরজাটা অর্ধ খোলা রয়েছে। শাহিন রেজা চৌধুরী ভীষণ রেগে অনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে প্রহার করে বসেন অনিমা চৌধুরীর উপর। শাহিন রেজা চৌধুরীর স্ত্রী টুটি চেপে ধরে হিসিয়ে বলেন, বল, কার কার সাথে নষ্টামি করছিস? আরেক চর বসান অন্য গালেও। চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলেন, তোর এত বড় সাহস হয় কিভাবে শ্রাবণকে পাগল বলার? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আরেকবার ওকে পাগল বললে। আমি মিথ্যাবাদী কাউকে বললি? শ্রাবণ কখনো মিথ্যা বলে না, সেটা খুব ভালো করেই জানি আমি। নিজে নষ্টামি করবি আর আরেকজন দেখলে বলবে সে পাগল আর মিথ্যাবাদী। অনিমা চৌধুরী চুপ থাকেন। শাহিন রেজা চৌধুরী হাত সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছেন। ছেলে মেয়ে কার বল? অনিমা চৌধুরী শাহিন রেজা চৌধুরীর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলেন, ঘাড়ের নিচ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে বলেন, আমাদের বলতে কাকে কাকে বোঝাচ্ছিস তুই? তুই কেমন স্ত্রী আর কেমন মা? এখন আমার নিজের সন্তানদের ডিএনএ টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য। দুনিয়া উল্টে গেলেও ওরা আমার সন্তান হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু তুই আর আমার স্ত্রী হয়ে এ বাড়িতে থাকতে পারবি না। তুই আজকে এ বাড়ি ছাড়বি। তোকে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে দেখতে চাই না। তোর মতো নষ্ট মহিলার জায়গা নেই এ বাড়িতে। সিয়াম সরে যায় দরজার সামনে থেকে। বাকি কথা শোনার আর আগ্রহ নেই। রুমে এসে টাওয়েল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, যেন মস্তিষ্ক উত্তপ্ত লাভার ন্যায় গরম হয়ে আছে। মাথায় পানি না ঢাললে আর ঠান্ডা হবে না। রাত পেরিয়ে
ভোরের আলো ছড়িয়ে পড়ছে একটু একটু করে। বাইরে এখনো পুরোপুরি আলো ফোটেনি, কিছুটা অন্ধকার হয়ে আছে এখনো। শ্রবণের ঘুম ভাঙে। কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে সারা বিকেল আর রাত ঘুমিয়েছে। চোখ মেলে তাকাতে নিজেকে ছোট একটা রুমে আবিষ্কার করে। চারিদিকে নজর বুলিয়ে বুঝতে পারে এটা হাসপাতালের কেবিন। ডান হাত উঁচু করতে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। ওর বাম হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পর্শ। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো দুলছে এলোমেলো হয়ে। নিজের হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে কিন্তু পারে না। ভালোই শক্ত করে ধরে আছে স্পর্শ। বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে গালি দেয় দুটো। পুনরায় স্পর্শের দিকে তাকিয়ে ডুবে যায় অতীতে। সেদিনের বিকেলটা ওর জীবন আরো এলোমেলো করে দেয়। মা বোনকে হারিয়ে শ্রবণ যখন পুরোপুরি ভঙ্গুর, বাবাকেও কাছে পায় না বুকে মুখ গুজে একটু সান্ত্বনা পাওয়ার জন্যে, তখন ওর বাবা ওকে আরো ভেঙে গুড়িয়ে দেওয়ার মেশিন নিয়ে এসেছিল বাড়িতে। দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত জানোয়ার। বিষণ্ণ হয়ে সোফায় বসেছিল শ্রবণ। ওর সাথে খেলার মতো তেমন কেউ ছিল না। সিয়াম তখনও ওর চেয়ে অনেক ছোট। অনিমা চৌধুরী ছেলেকে শ্রবণের ধারে কাছেও যেতে দেন না। মেয়েটকে কড়া নিষেধাজ্ঞা দিয়ে যেতেন যেন সিয়ামকে শ্রবণের কাছে যেতে না দেয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মেয়েট এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। শ্রবণ সোফায় বসে থেকে দরজার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। ভেতরে প্রবেশ করে ওর বাবা স্বামী রেজা চৌধুরী, তার কোলে 3 বছরের স্পর্শ। পাশে হেঁটে এগিয়ে আসছে তনিমা চৌধুরী, তার পরনে দামি গর্জিয়াস শাড়ি। বাবার পাশে নারী আর কোলে ছোট বাচ্চা দেখে সোফা থেকে নেমে এগিয়ে আসে 5 বছরের শ্রবণ। ছোট ছোট চোখ জোড়ায় কৌতূহল। বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপু, কেউ নেই? শামীম রেজা চৌধুরী হাসি মুখে বলেন, ও তোমার নতুন আম্মু, আর এ হচ্ছে তোমার ছোট ভাই স্পর্শ। ছোট শ্রবণ ফ্যাল করে তাকিয়েছিল কিছু সময়। ছোট মস্তিষ্ক সবকিছু বুঝতে একটু সময় নিয়েছিল। মায়ের মৃত্যুর মাত্র 1 মাস, এর মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করে নিল। বোনের মৃত্যুর মাত্র 16 দিন হয়েছে। তনিমা চৌধুরীকে আগে চিনত না শ্রবণ। উনি আগে কখনো আসতেন না চৌধুরী বাড়িতে। বড় ছেলের কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিলেন সামাদ চৌধুরী। শাহিন রেজা চৌধুরী তো বলার মতো কিছু খুঁজেই পাচ্ছিলেন না। ওনার স্ত্রীর বড় বোন এমন কিছু করবে উনি দুঃস্বপ্নেও ভাবেননি। উনি এটাও ভেবে পাচ্ছিলেন না তনিমা চৌধুরীর আগের হাজবেন্ডের কি হয়েছে। উনি কোনোদিনও তনিমা চৌধুরীর প্রথম হাজবেন্ডকে দেখেননি। উনি অনেকবার জিজ্ঞাসা করেছিলেন, কেউ উত্তর দেয়নি। শামীম রাজা চৌধুরী আর তনিমা চৌধুরী বাড়ির সবাইকে যা বোঝায় সবাই সেটাই বোঝায়, কিন্তু শ্রবণ ও বুঝতে চায়নি, কিছু মেনে নিতে পারেনি বাবার দ্বিতীয় বিয়ে। ওর মায়ের জায়গায় অন্য কেউ, এটা কিছুতেই মানতে পারছিল না। আস্তে আস্তে দিন আগাতে থাকে। শ্রবণ নিজে থেকে বাড়ির সকলের সাথে দূরত্ব তৈরি করে। শুধু দাদা সামাদ চৌধুরী বাদে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। ওকে নিয়ে ভাবার সময় নেই। দাদা সামাদ চৌধুরীও তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন। অফিসিয়াল কাজে শহরের বাইরেই থাকতেন বেশি। শামীম রেজা চৌধুরী তো বড় ছেলেকে ভুলে গিয়েছিলেন। ওনার যে আরো একটা ছেলে আছে সেটা মনেই রাখতেন না। ওনার যত আদর, যত আদিক্ষেতা, ভালোবাসা সব স্পর্শের জন্য। শ্রবণ দূর থেকে সব দেখতো, মনে মনে ভীষণ কষ্ট পেত। একা একা কাঁদতো। অনেক সময় ধরে না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিত না, দাদা ব্যতীত। শামীম রেজা চৌধুরীকে দেখলে মনে হতো স্পর্শ ওনার নিজের ছেলে। শ্রবণ সৎ ছেলে, সৎ ভাইকে বাবা এত ভালোবাসে সেটা শ্রবণের শিশু মন মানতে চাইতো না। ওর বাবা ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, কোলে নেবে, কিন্তু ওর বাবা তো ওর কথা ভাবেই না। উল্টো সারাদিন সৎ ছেলেকে নিয়ে পড়ে থাকে। শামীম রেজা চৌধুরী দ্বিতীয় স্ত্রী আর ছোট ছেলের সাথে রাতে ঘুমাতেন। একটা দিনও শ্রবণের কথা স্মরণ করেননি, ওর কাছে যাননি। দাদা বাড়িতে না থাকলে শ্রবণকে একা একা ঘুমাতে হয়েছে। কোনো কোনো রাতে একা একা ভয় লাগতো, ঘুম আসতো না। বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে গুমড়ে গুমড়ে কাঁদতো, কেউ খোঁজ নিত না। আস্তে আস্তে ছোট শ্রবণের মনের মধ্যে রাগ, জেদ, ক্ষোভ জন্ম নিতে শুরু করে। বাড়ির সকলের কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেয়। বুঝতে পেরে গিয়েছিল এই বাড়িতে ওর আর কোনো মূল্য নেই। চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে আস্ত একটা আগ্নেয়গিরি লালন করছিল। সকলের সামনে তনিমা চৌধুরী ভালো মা হওয়ার অভিনয় করলেও আড়ালে সে শ্রবণের কথা অনুযায়ী আস্ত একটা ডাইনি। শ্রবণ ছোট ছিল বলে 2 বোন যা নয় তাই ব্যবহার করত ওর সঙ্গে। শ্রবণ ছোট থাকলেও বুঝতে পারতো সবই একেবারেই অবুঝ ছিল না। এভাবে 1 বছর পেরিয়ে যায়। একদিন বিকেলে শ্রবণ টিভি দেখছিল একা একা। এর মধ্যে স্পর্শর কাছে এগিয়ে আসে, শ্রবণের সাথে খেলতে চায়। শ্রবণ ওকে ইগনোর করে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে। স্পর্শর হাত ধরে টানাটানি শুরু করে খেলার জন্য। সিয়াম ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে খেলায় মতো এখন আর কেউ নেই, তাই শ্রবণের কাছে এসেছে। শ্রবণ বিরক্ত হয়ে বেশ কয়েকবার স্পর্শকে সরিয়ে দেয়, কিন্তু নাচরবান্ধা স্পর্শ শ্রবণের সাথেই খেলবে। শেষে ভীষণ বিরক্ত হয়ে হাত ঝাড়া মারে শ্রবণ। হাতের সাথে ধাক্কা লেগে স্পর্শ নিচে পড়ে যায় নিচের খেলনার উপর। ব্যথা পেয়ে কেঁদে উঠে গলা ছেড়ে।
তনিমা চৌধুরী রুম থেকে দৌড়ে বেরিয়ে আসেন। মেয়ের ততক্ষণে স্পর্শকে নিচ থেকে তুলেছে। ছোট ছোট খেলনা গাড়ির উপর পড়ে হাতে ছিলে রক্ত বেরিয়ে আসছে একটু। ওনার বুঝতে বাকি থাকে না শ্রবণ যে ওনার ছেলেকে ধাক্কা মেরেছিল। তনিমা চৌধুরী ভীষণ রেগে শ্রবণের গালে চড় বসিয়ে দেন। সৎ মায়ের হাতে চড় খাওয়া মোটেও বিস্মিত হয়নি শ্রাবণ, কারণ এর আগেও তার হাতে মার খেয়েছে কয়েকবার। সৎমা ওর গায়ে হাত তোলে, এই কথা কাউকে বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি ছোট শ্রবণ। এমনিতেও শ্রবণ একটু চাপা স্বভাবের, কাউকে কোনো কিছু সহজে বলে না। মেড মাথা নিচু করে বলে, ম্যাম, শ্রবণ স্পর্শকে ইচ্ছে করে ফেলেন। স্পর্শ শ্রবণকে বিরক্ত করছিল। কি বলেছিলাম মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হবে? নিজের কাজে যাও। মেড চলে যায়। তনিমা চৌধুরী ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ রাগে হুঁশজ্ঞান হারিয়ে টিভির রিমোটটা আছড়ে মেরে ভেঙে ফেলে। স্পর্শের ক্রিকেট ব্যাট হাতে নিয়ে টিভি ভেঙে ফেলে। বেশ কয়েকটা দামি দামি ফুলদানি আর শোপিস ছিল, সেগুলো ভেঙে ফেলে। কাঁচের টি টেবিলটা ভেঙে ফেলে। মেয়ের দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসে না ওকে থামানোর জন্য। ঘন্টাখানিক পর বাড়িতে ফিরে আসেন শামীম রেজা চৌধুরী। ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে সোজা প্রবেশ করেন বড় ছেলের রুমে। শ্রবণ তখন স্টাডি টেবিলে বসে আছে। শামীম রেজা চৌধুরী নির্মমভাবে মেরেছিলেন সেদিন শ্রবণকে। তনিমা চৌধুরী স্পর্শের হাতের ড্রয়িং রুমের ছবি তুলে শামীম রেজা চৌধুরীকে পাঠিয়েছিলেন। হাজারটা মিথ্যে কথা বানিয়ে বলেছিলেন। শামীম রেজা চৌধুরী সত্যতা যাচাই না করে ছেলের গায়ে প্রহার করেছিলেন। সেদিন সামাদ চৌধুরী ঢাকায় ছিলেন না, অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। রাতেই গা কাঁপিয়ে ভীষণ জ্বর আসে শ্রবণের। মারের কারণে বরফ সাদা চামড়া প্রায় ফেটে গিয়েছিল। নরম চামড়ার ভেতরে রক্ত জমাট বেঁধে বেগুনি রঙের হয়ে গিয়েছিল। এরকমই চলতে থাকে প্রতিনিয়ত। সামাদ চৌধুরী অফিসের কাজে এতই ব্যস্ত থাকতেন যে নাতির খোঁজ খবর নিতে পারতেন না সেভাবে। শ্রবণ নিজে থেকেও দাদাকে কিছু বলতো না। শাহিন রেজা চৌধুরী তো নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, আর দুই বোনের অত্যাচার সহ্য করত শ্রবণ। একদিন সামাদ চৌধুরী নজরে পড়ে যায় শ্রবণের গায়ের মারের দাগ। শ্রবণকে হাজার প্রশ্ন করে ওর মুখ থেকে উত্তর বের করতে সক্ষম হননি। আস্তে আস্তে শ্রবণের মানসিক চাপ বাড়তে থাকে। বাড়ির কাউকে সহ্য করতে পারে না, যাকে দেখে তেড়ে যায় তাকেই মারতে। শামীম রেজা চৌধুরী মারতে আসলে উল্টো ওনাকে মারত শ্রবণ। একবার ব্যাট দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতো। এত রাগ বেড়ে গিয়েছিল যে কাউকে সহ্য করতে পারতো না। সামাদ চৌধুরী নাতিকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শে আবার নিয়ে যান সাইকিয়াট্রিস্টের কাছে। জানতে পারেন শ্রবণের মানসিক অবস্থা আশঙ্কাজনক। এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে খুব শীঘ্রই। ওকে স্বাভাবিক জীবন দিতে চাইলে অবিলম্বে নিরাপদ পরিবেশে রাখতে হবে। সবসময় মানসিক চাপের মধ্যে থাকে, এত মানসিক চাপ দেওয়া যাবে না। সামাদ চৌধুরী বাড়িতে ফিরে সকলের সঙ্গে অনেক রাগারাগি করেন। তনিমা চৌধুরী ভালোর মুখোশ পরে নাটক করেন। শামীম রেজা চৌধুরী জানান রাগ সামলাতে না পেরে ছেলের গায়ে হাত তোলেন। শ্রবণ কেন এমন করে, অথচ উনি বুঝতেই চাননি শ্রবণকে ওনারা এমন বানিয়েছেন। বাচ্চাটা তো শুরু থেকে এমন ছিল না, ওকে এমন বানানো হয়েছে অতি যত্নে। শ্রবণের চিকিৎসা শুরু হয়। সাইকিয়াট্রিস্ট কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিত না শ্রবণ। কোনো কথা বললে মনোযোগ দিত না, চোখ মুখ কঠোর করে রাখতো। দাদা ছাড়া কারোর সাথে কথা বলতে চাইতো না। স্কুলে গেলেও চুপচাপ, কোনো বাচ্চার সাথে মেশে না। শ্রবণের চিকিৎসা চলতে থাকে, কিছুটা সুস্থ হয়। সামাদ চৌধুরী আবারও ব্যস্ত হয়ে পড়েন অফিসের কাজে। শ্রবণ তখন নিজের আলাদা দুনিয়া নিয়ে ব্যস্ত। এভাবে সময় আগায়। প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়। স্ত্রীর প্ররোচনায় বড় ছেলেকে বোর্ডিং এ দিয়ে দেন শামীম রেজা চৌধুরী। তখন শ্রবণের মেজাজ আরো খিটখিটে, রাগ নাকের ডগায়। সামাদ চৌধুরী নিজেও ভেবে চিনতে আর কিছু বলেননি। বাড়ির চেয়ে বোর্ডিং এ ভালো থাকবে এটাই ভেবেছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা, বিষাদ, হতাশা, রাগ, ক্ষোভ শ্রবণকে আরো শেষ করে দিতে শুরু করে। বোর্ডিং এ বড় বড় ছেলেরা র্যাগিং করতো, রেগে তাদের সাথে মারামারি শুরু করত। চৌধুরী বাড়িতে বারবার নালিশ যেত। শামীম রেজা চৌধুরী শ্রবণকে বাড়ি নিয়ে গিয়ে মারতেন অন্যদের সঙ্গে ঝগড়া মারামারি করার কারণে। ওনার কাছে কেন বিচার আসে? সময় পেরিয়ে যায় আরো। এর মধ্যে শ্রবণ একবার প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর সুস্থ করা হয়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও শ্রবণ আর আসে না। কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয়। ফ্ল্যাটেই থাকতে শুরু করে একাই। সামাদ চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইলেও শ্রবণ রাজি হয় না। ফ্ল্যাটটা ওর নিজের নামে রেজিস্ট্রি করা। পুরো চৌধুরী বাড়ি, কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শ্রবণ একাই। বাবার ভাগ থেকেও আরো পাবে উত্তরাধিকার হিসেবে। বিভীষিকায় শৈশব আর কৈশোর পেরিয়ে শ্রবণ এখন কঠিন এক মানব। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কারো জন্য ওর মনে দয়া মায়া জন্মায় না। শ্রবণ ছোটবেলা বা পুরনো কোনো কথা কখনো বলে না।
তোলেও না। সবাই ভাবে শ্রবণ অতীত ভুলে গেছে, কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনাও শ্রবণের স্মরণে এখনো স্পষ্ট। বোন পারে না শামীম রেজা চৌধুরী, তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে। সবাইকে নিজেদের মতো ছেড়ে সবকিছু থেকে দূরেই ছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে। কিন্তু ভয়াবহ এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে। বিচার নালিশ এই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শ্রবণ। কেউ ওর নামে বিচার দিলে, নালিশ করলে ওর মাথায় আগুন ধরে যায়। মায়ের মৃত্যুর পর এই বিচার আর নালিশ ওর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে। শ্রবণ স্পর্শের মাথায় হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে ডাকে। স্পর্শ? বড় ভাইয়ের ডাক শুনে ধরফড়িয়ে সোজা হয়ে বসে স্পর্শ। শ্রবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ছেলেটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ভাইয়া ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি এখানে কেন? সারাটা দিবে বসেছিলে? সারা রাত না, ঘন্টা 2 আগে বোধহয় ঘুমিয়েছি। বাড়ি যাবে কেন? তোমাকে রেখে কিভাবে বাড়িতে যাব? বেড থেকে ভেবে বসে ঘুমিয়েছিলে কেন? সমস্যা হয়নি আমার, ডাক্তারকে ডাকবো? প্রয়োজন নেই। স্পর্শে বড় ভাইয়ের হাত মুঠো করে অপরাধীর ন্যায় বলে। ভাই মাফ করে দাও আমাকে। তুমি কেন মাপ চাইছো? এই সব কিছুর জন্য তো আমিও দায়ী। কি হবে? আমি আগে তোমাকে দোষী ভাবতাম, তবে গতকাল আমার সব ভাবনা উল্টে পাল্টে গেছে। অপরাধী ওরা, ভিকটিম আমরা। তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি। স্পর্শের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শ্রবণ চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বলে। বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও। আমি ওই বাড়িতে আর যাব না। কেন? আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। কোথা থাকবে তাহলে? জানি না। আমি বলেছি তুমি বাড়িতে যাও। একা থাকায় কতটা সুখ সেটা তুমি জানো না। স্পর্শ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রবণের চোখ বন্ধ। ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে, চেহারা শুকনো দেখাচ্ছে। ভাইয়া। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। স্পর্শ ভাইয়ের হাত আরো শক্ত করে ধরে বলে। সরি। বাড়িতে যাও। মাফ করবে না আমাকে? করে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। স্পর্শ তাকিয়ে থাকে পলকহীন। রুমে প্রবেশ করেন সামাদ চৌধুরী। ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও প্রবেশ করেন ভেতরে। একটু আগেই ডাক্তার এসে দেখে গিয়েছে শ্রবণকে। এখন আর সেরকম কোনো সমস্যা নেই। শ্রবণ দাদার কাকার সঙ্গে টুকটাক কথা বলে। শ্রবণ গম্ভীর স্বরে বলে। এখন থেকে ছুটি দেবে কখন? আরো 2টো টেস্ট করিয়ে দুপুরের পর ছুটি দেবে। আবার কিসের টেস্ট? এত কিছু যখন মনে নেই, গতকাল স্ট্রোক করার পরেও বেঁচে গেছি, তখন আর এত তো মরবো না, কিচ্ছু হবে না আমার। আমি এখনই বাড়ি যাব। ডাক্তার যেতে দেবে না, তুমি এখনো সুস্থ নও। শ্রবণ কিছু বলতে গিয়ে মুখ বন্ধ করে নেয়। বাড়িতে ফিরে 3টার কি অবস্থা করবে কারো কল্পনাও নেই। ছেলে কেবিন থেকে বেরিয়ে যান। শ্রবণ উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়েছিল। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে আরো একজনের। শ্রবণ ঘাড় কাত করে দেখে সোহা এসেছে। সাথে সাথে আবার উপরের দিকে তাকায় শ্রবণ। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে। কি দেখতে এসেছিস? মরছি কিনা সেটা দেখতে? সোহা চুপ করে থাকে। শ্রবণ রাগী স্বরে বলে। বের হয় এখান থেকে, তোদের কাউকে দেখতে চাই না আমি। তোকে সহ্য হয় না আমার। মরতে না চাইলে সর আমার সামনে থেকে। সোহা কিছু বলেও না, বাইরেও যায় না। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে। কি বলেছি কানে যাচ্ছে না? বের হয় এখান থেকে, দাদুকে আসতে বল ভেতরে। সোহা বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায়। একটু পরে ভেতরে প্রবেশ করেন সামাদ চৌধুরী। শ্রবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকিয়ে বলে। ডিভোর্স লয়ারের ব্যবস্থা করো। সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন। কেন, কি করবে? ডিভোর্স দিব। বিকালে ওনাকে বাড়িতে আসতে বলো। ডিভোর্স দেবে মানে কি? কেন ডিভোর্স দেবে? তাহলে বিয়ে করেছিলে কেন? শ্রবণ নিরুত্তর থাকে। সোহাকে মোটেও সহ্য হচ্ছে না। নামস্মরণ হলেও রাখে মাথা পেটে যাচ্ছে। ডাইনি বাচ্চাকে আর নিজে জীবনে রাখবে না। বিকেলে বাড়িতে ফিরে আসে শ্রবণ। ডাক্তার একদম স্ট্রেস নিতে নিষেধ করে দিয়েছেন। উত্তেজিত হওয়াই যাবে না। ড্রয়িং রুমে এসে আশেপাশে নজর বুলায়। মেট ছাড়া কেউ নেই ড্রয়িং রুমে। সিঁড়ির দিকে তাকিয়ে গলা ছেড়ে রাগী স্বরে ডেকে ওঠে। অনিমা তনিমা কুত্তার বাচ্চা নিচে আয়। শামীম রেজা জানোয়ার, তুইও নিচে আয়। শ্রবণের ডাকার ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। কেমন হিংস্র শোনাচ্ছে গলার স্বর। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও
যখন কেউ নিচে আসে না তখন আরো রেগে গিয়ে বলে, নিচে আসবি নাকি আমি উপরে আসবো? শামীম রেজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পেছন পেছন আসছেন দুই বোন। দুজনের পেছন পেছন আসছে সোহা। সোহা সকালেই বাড়িতে ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অনিমা চৌধুরী। চেহারায় কালশিটে দাগ পড়ে আছে, কপালের পাশে চামড়া চুলে জখম হয়ে রয়েছে। ফর্সা হাতে আঘাতের দাগ স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে উত্তম মধ্যম দেওয়া হয়েছে। সামাদ চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করেছো এসব? শাহিন রেজা চৌধুরী খ্যাপাটে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তোকে গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে ইট পাটকেল ছুঁড়ে মারা উচিত। অনিমা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিন রেজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরেও যখন যাচ্ছিলেন না তখন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে হুঁশ জ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকে ওনার ভীষণ জ্বর। জীবনে গায়ে ফুলের টোকাও পড়েনি শাহিন রেজা চৌধুরী। তা মনের ভুলেও কোনোদিনও উঁচু গলায় কথা বলেননি ওনার সঙ্গে। সেই মানুষ গতরাতে ওনার গায়ে হাত তুলেছেন, মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিলেন। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোর শরীরে, তাই না? তোদের তেল কিভাবে বের করতে হয় খুব ভালো করে জানি আমি। অনেক উড়েছিস, এবার আমি তোদের ওড়ার ব্যবস্থা করব। মেট মেয়ের দুজন এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রবণ দুজনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আপনাদের ছুটি, বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগ প্যাক করে যান এখান থেকে। দুজন ফেল করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। কি বলেছি বুঝতে পারেননি? জি স্যার, বুঝতে পেরেছি। যান। দুজন নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দুই বোনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজন করবি। যদি না করিস তাহলে না খেয়ে থাকবি, নয়তো গেট খোলা আছে, সোজা বেরিয়ে যাবি। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলের তাকানো দেখে শুকনো ঢোক গিলে নেন শামীম রেজা চৌধুরী। শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই আমার। 1 পয়সা হিসেব গরমিল হলে খবর আছে তোর। আমার টাকা খেয়ে বেরিয়ে উড়িয়ে বেরিয়ে অনেক তেল জমেছিস। হিসাব গরমিল হলে শরীরে 1 ফোঁটা তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেছেন শামীম রেজা চৌধুরী। ওর শেয়ারের হিসেব তো মিলবে না। ওর শেয়ারের অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন, এখন হিসাব মেলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিনও নিজের শেয়ারের হিসেব চাইবে সেটা তা কোনোদিনও ভাবেননি। এইসব নিয়ে তো এই ছেলের কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিনও। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিস জয়েন করার জন্য। অফিস জয়েন করলে কাজে বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম, মানসিক স্ট্রেস কমবে। কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর ওইসব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না, যেমন আছে সেভাবেই থাকবে। শামীম রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রবণ যেন অফিসে জয়েন না করে। এই ছেলে এমনিতে ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিস জয়েন করলে স্টাফদের সামনেও করবে। এত বেজ্জতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। একেবারে রাস্তায় নামিয়ে ছাড়বো। কামলা দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবি না। হয়তো কামলা দেওয়ার জন্য বাইরেও থাকবি না। সিঁড়ির দিকে পা বাড়িয়েও থেমে যায়। স্পর্শের কাঁধে চাপড় দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই। বলেই চলে যায়। স্পর্শ বুঝতে পারলো না শ্রবণ ওকে ধন্যবাদ দিল কেন। ধন্যবাদ পাওয়ার মতো তো কিছু করেনি এখন। স্পর্শ বুঝতে না পারলেও যারা বোঝার তারা ঠিকই বুঝতে পেরে গেছে। মেয়ের দুজন সকলের সামনে বেরিয়ে যায় বাড়ি থেকে, কেউ কিছুই বলতে পারে না। সামাদ চৌধুরী সোহাকে নিজের রুমে নিয়ে এসেছেন। সোহাকে বিছানায় বসিয়ে নিজেও বসেন পাশে। সোহার এক হাত মুঠো করে ধরে বলেন, শ্রবণ তোমাকে কিছু বলেছে সকালে? শুধু বলেছিল সামনে না যেতে। আর কিছু বলেনি? দুদিকে মাথা নাড়ে সোহা। সামাদ চৌধুরী বলেন, শ্রবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বললে তুমি হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোহার। সামাদ চৌধুরী আবারও বলেন, শ্রবণ ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে, তুমি সবকিছু শুনেছই। এখন আর কোনো কিছু অজানা নেই তোমার। ওর মা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবেই থেকেছে এতগুলো দিন। ওকে গত 2 বছর ধরে 1000 বার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারিনি আমি। জেদ ধরে হোক আর যা করে হোক অবশেষে তোমাকে বিয়ে করিয়েছি। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে থেকেছে। আমি চাই বাকি দিনটাও তোমার সঙ্গে থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিয়ে দিলে বাকি জীবনে নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না, বাকি জীবনটা একাই কাটিয়ে দেবে।
ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একবার যখন ওর হাত ধরেছো আর ছেড়ো না। শ্রবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে মারবে। শ্রবণ তোমার গায়ে হাত তোলে? দুদিক মাথা নাড়ায় সোহা। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শ্রবণের সঙ্গী প্রয়োজন। ডাক্তার বলেছে এভাবে একা একা থাকলে আমার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে, আবার স্ট্রোক করলে হয়তো মরেই যাবে। তুমি পারবে ওকে পরিবর্তন করতে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু না বলে তাকিয়ে থাকে চুপচাপ। সামাদ চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে বলেন, শ্রবণ অনেক কষ্ট করেছে জীবনে। আমি চাই বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে ভালো রাখো, তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। সামাদ চৌধুরী আরো অনেক কথা বলেন, সব শুনে সোহা। সন্ধ্যার পর শ্রবণের রুমে প্রবেশ করে সোহা। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। বরাবরের মতোই বুকের উপর বালিশ টেপে ধরে আছে। সোহা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে শ্রবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। হাত মুখে পানির ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর ভেজা টাওয়েল দলা করে রেখে দিয়েছে শ্রবণ। হেঁটে এগিয়ে এসে টাওয়েল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতে শ্রবণের গম্ভীর গলার স্বর ভেসে আসে। হেঁটে এগিয়ে এসে টাওয়েল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতে শ্রবণের গম্ভীর গলার স্বর ভেসে আসে। হঠাৎ কথা বলায় চমকে ওঠে সোহা। বিছানার দিকে তাকায়। তুই ওই রুমে কেন? কোথায় যাবে? তোকে নিষেধ করেছি না আবার সামনে আসবি না? এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তুমি তো নিয়ে এসেছিলে আমায়। এখন আমি যেতে বলেছি যা, আর কোনোদিন আসবি না আমার রুমে আর আমার সামনে। খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবি, তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত, যত খুশি যেখানে খুশি তুই উড়ে বেড়া। ডিভোর্সই যখন দেবে তাহলে বিয়ে করেছিলে কেন জোর করে? শ্রবণ আগের চেয়েও রেগে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত পিষিয়ে বলে, যেতে বলেছি আমি, আমার সামনে থেকে যা। আমার এসব কিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হ আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না। তোকে ডিভোর্স দিতে পারলেই আমি শান্তি পাবো। তোকে দেখলে তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ছে। তুইও নিশ্চয়ই তোর মায়ের মতো হয়েছিস। দ্রুত বিদায় হ আমার সামনে থেকে। শ্রবণের রাগারাগি মুখে টিকে থাকতে পারেনি সোহা। সোজা শ্রবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল। শ্রবণকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রবণ যা বলবে বা করতে চাইবে তা থেকে এক চুলও নড়চড় হবে না, সেটাই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পেরে গেছে সোহা। একবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে, তখন দেবে। এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না। স্পর্শ এসে দাঁড়ায় সোহার রুমের সামনে। ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে। সোহা, সোহা মুখ তুলে স্পর্শের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্পর্শ এগিয়ে এসে সোহার সামনে হাঁটু মুড়িয়ে বসে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে। ক্রন্দনরত সোহাকে দেখতে ভীষণ আদুরে লাগছে। কাঁদছিস কেন? কি হয়েছে? সোহা চোখের পানি মুছে চুপ হয়ে থাকে। ভাইয়া কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে সোহা। এত মন খারাপ করে কি হবে? আমাদের ভাগ্যটাই এমন রে, কাঁদিস না আর। সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্তই আপন করে পাবো না, তাদের জন্য কেনই মায়া জন্ম নেয়? স্পর্শ একটু থামে, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবারও বলে, ভাইয়া ওপর থেকে নিজেকে যেমনই দেখাক, ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইয়াকে তুই ভালো রাখিস, কোনোদিন ভাইয়ার হাত ছাড়িস না। মা খালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো ভাইয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালো রাখবি। যত যাই হয়ে যাক তুই ভাইয়াকে ছাড়িস না। একটু থেমে আবারও বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব। কবে বাড়িতে আসবো ঠিক নেই, আবার আসবো কিনা তারও ঠিক নেই। ভালো থাকিস, আর আমার ভাইয়াকেও ভালো রাখিস। সোহা কিছু না বলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়, শ্রবণের জন্য হয়। দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোনও তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো।
এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার বলে, ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না, একটু রাগারাগি করলেই সহ্য করে নিস, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে। সোহা আগের মতোই বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ভেতর থেকে অবাধ্য চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলেছে, বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর, আর বড় ভাইয়ের জন্য। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকার সুখ কেন কেড়ে নেয়? রাত 9টার পর অনিমা চৌধুরী সোহার রুমে প্রবেশ করেন। এতক্ষণ রান্নাঘরে ছিলেন জ্বর নিয়ে। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছা করছে না। সোহা! মায়ের ডাক শুনে বুক আরো ভারী হয়ে আসে সোহার। মায়ের দিকে না তাকিয়ে আগের মতো শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেন। গায়ে ধাক্কা দিয়ে বলেন, সোহা, ঘুমিয়ে পড়েছিস? ওঠ, কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা হই। ভালো লাগছে না আমার, ডিস্টার্ব করবে না। তুই ওঠ আগে, দরকারি কথা আছে তোর সঙ্গে। সোহাকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী, টেনে তুলে জোর করে বসিয়ে দেন। সোহা মায়ের মুখের দিকে তাকায় না, নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে। বলো কি বলবে? শ্রবণ তোকে ডিভোর্স দিতে চায়? হ্যাঁ। তাহলে দিয়ে দে। সোহা মুখ তুলে তাকায় মায়ের মুখের দিকে। অনিমা চৌধুরীকে চেনাই যাচ্ছে না, এখন চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শ্রবণকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না। শ্রবণকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করে নে। তুমি পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তো তোকে ভালোবাসে, ও অবশ্যই তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না। কেন? তুইও তো ভালোবাসিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুই কি শ্রবণের সঙ্গে সংসার করতে চাইছিস? হ্যাঁ। ওই পাগলের সঙ্গে তুই জীবনেও ভালো থাকবি না সোহা। ও যখন ডিভোর্স দিয়ে দিতে চাইছে, তুইও ডিভোর্স নিয়ে নে। স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। সোহার গলার স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করব? শ্রবণ বাড়ির সকলের সামনেই তোর সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে, আড়ালেও নিশ্চয় করে। ওর মাথার তার তোর সব ছেঁড়া, পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মরার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাক? পুরো কথা শেষ করার আগে সোহা কিছুটা রাগী স্বরে বলে, চুপ করতে বলেছি, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, অনেক ভেবে ফেলেছো। আমাকে জন্ম না দিলেও পারতি, জন্ম যখন দিয়েই ফেলেছো তখন জন্মের পর বিষ খাইয়ে মেরে ফেললেও তো ভালো একটা কাজ করতে জীবনে। তুই ওই পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখি একটু। সোহা চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারেন না কথার মানে। এমন কথা কেন বলল? সোহা দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখেন শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। ওকে এই অবস্থা এখানে দেখে গলা শুকিয়ে যায়। অনিমা চৌধুরীর এই ছেলে এখানে আসলো কখন? ওনার সব কথা শুনেছে? যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শ্রবণ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন। শ্রবণ বিছানার কাছে এসে দাঁড়ায়। সোহা দ্রুত নেমে আসে বিছানা থেকে, ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কিছু বলবে? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা জিব্বা টেনে ছিড়বো। সোহা মায়ের দিকে তাকায়, ভয়ে ওনার মুখের রং পাল্টে গেছে। কুত্তার বাচ্চা, মেয়েকে নিজের মতো 12 ভাতের বানাতে চাইছিস? সোহার কান ঝাঁঝা করে উঠে শ্রবণের কথা শুনে। ভয়ে কিছু বলতেও পারছে না বেচারি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, খপ করে গলা চেপে ধরে বলে, এখনো ডিভোর্স দেয়নি, তার আগে নিজের পেছনে লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করছিস? শ্রবণের কথা শুনে কেঁদে ফেলে সোহা। কান্না করতে করতে বলে, প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করবো? তোরা করলেই দোষ নেই, আর আমি করলে দোষ? তুমি এইসব কথা কেন বলছো? তোরা যা বলছিলি আমি সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্ট শুনতে পাই আমি। শুনেছি তো কি প্ল্যান করেছিলে দুজন মিলে। আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল?
এই কুত্তার বাচ্চা, নষ্টা মহিলা, আমি পাগল? আমার মাথা তাছেরা নিজের মতো নষ্টা বানাবি মেয়েকে? তোর মা একটা নষ্টা, তোদের দুই বোনকেও বানিয়েছে নষ্টা, এখন তুই তোর মেয়েকেও নষ্টা বানাবি? কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দেব না। তোর মেয়ে মরার আগে আর আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ে জীবন দেখ শুধু কিভাবে জাহান্নাম বানাই আমি। এই নষ্টার বাচ্চা, আয় আমার সাথে। সোহার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায়। সোহা পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান ভরা সুরে বলে, তোমাকে আমি জীবনেও মাফ করবো না। শ্রবণ সোহাকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভিতরে এসে সোহার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। ঘুরে দাঁড়াতেই ভয়ে পিছিয়ে যেতে শুরু করে সোহা। বল, কি কি প্ল্যান করছিলি ওই নষ্টার সঙ্গে? কোনো প্ল্যান করিনি। নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি? না না তোকে ডিভোর্স দিছে এখনো? না। ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা। শ্রবণ এসে ওর সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে, ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে। আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি, তুই এখন আমার বউ। তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা কিভাবে করলি? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি পুরো কথা শোনোনি বোধ হয়। আমি আমি এমন কিছু বলিনি। শ্রবণ ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। সোহার মাথা একদিকে হেলে পড়েছে। শ্রবণ চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, কি শুনিসনি? আর কি শুনতে চাইছিস? ডিভোর্স দিতে চাইছি বলে রং লেগেছে মনে না? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিছু, আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললি ভালোবাসিস। বাসি না। কেন? স্পর্শ ভাইয়া আমার জন্য হারাম। আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি, সবকিছু আম্মু নিজে থেকে বলেছে। আমি কোনো ছেলের কাছে যাব না। কান্নার কারণে সোহার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না, তবে শ্রবণ বুঝতে পেরেছে। সোহা কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে, ভয়ে পুরো শরীর কাঁপছে। শ্রবণ কি এখন আরো মারবে ওকে? ও তো এমন কিছু বলেনি, সবকিছু তোর মাই বলল, বারবার নিষেধ করলো তবুও বলল। শ্রবণ সরে যায় সোহার সামনে থেকে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্পষ্টতই শুনতে পেয়েছে, বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। সোহার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে এই কথাগুলো শোনার পরই ওর মস্তিষ্ক অন্য কথা আর শুনছিল না, বারবার একই কথা রিপিট হচ্ছিল। সোহা ওকে দেখেই ওর মাকে চুপ করতে বলেছিল। শ্রবণ বিছানায় বসে পড়ে, মাথার ভেতরে দপদপ করছে। অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্ক টকবক করে ফুটছে। লাইটার খুঁজে পাচ্ছিল না, সোহা হয়তো সরিয়ে রেখেছে। সোহার রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞাসা করতে, গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি। অনিমা চৌধুরীর কথা শুনে আগুন ধরে গেছে মাথায়। সোহার দিকে তাকায় আবার। সোহা বয়ে দৃষ্টি সরিয়ে নেয়, এতক্ষণ শ্রবণের দিকে তাকিয়েছিল। নষ্টা ডাইনির বাচ্চা, লাইটার কোথায় রেখেছিস? সোহা নিচ থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাইটার বের করে নিয়ে আসে। কম্পিত হাতে লাইটার বাড়িয়ে দেয় শ্রবণের দিকে। ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাঁপে, সোহার হাতটা ঠিক সেভাবে কাঁপছে। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। লাইটারটা হাতে নিয়ে সোহাকে টেনে আনে নিজের আরো কাছে, চোয়াল চেপে ধরে বলে, তোর মা তোর পেছনে ছেলেদের লাইন লাগাবে তাই না? এটা দিয়ে তোর এই বিউটিফুল চেহারার এমন অবস্থা করব, এখন যে কোনো ছেলে পেছনের লাইন তো দূরের কথা, তোদেরকে ভুলেও তাকাবে না। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে পিছিয়ে যেতে চায় সোহা, কিন্তু শ্রবণ চেপে ধরে রাখায় যেতে পারে না। শ্রবণ লাইটার জ্বালিয়ে সোহার মুখের দিকে এগিয়ে নিয়ে আসে। সোহা দুই হাতে মুখ ঢেকে কেঁদে উঠে আবার। হাত ছড়া বলছি। না, এমন করো না তুমি। আমি কোনোদিনও কোনো ছেলের সামনে যাব না। যাওয়ার মতো অবস্থা থাকলে না যাবি? হাত ছড়া বলছি না তো তোর চুলে আগুন লাগিয়ে দেব। এমনিতেই মাথায় আগুন ধরে আছে আমার। নষ্টা ডাইনির বাচ্চা, হাত ছড়া। ভাইয়া ওটা সরাও, আগুন লেগে যাবে। লাগাই তো চাইছি। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করো। আর জীবনেও এমন ভুল হবে না, শুধু এইবারের মতো মাফ করে দাও। শ্রবণ হাতে লাইটার নিভিয়ে রেখে দেয় পাশে। সোহাকে ঝাড়া দিয়ে ছেড়ে ধমক দিয়ে বলে, যা আমার রুম আর আমার চোখের সামনে থেকে তোদের ছায়া দেখা মানে নিজের দৃষ্টি নষ্ট করা। সোহা ঘুরে দাঁড়াতে শ্রবণ আবারও বলে, এই দাঁড়া, তুই যাবি না এই রুমের বাইরে। বাইরে গেলে দেখা যাবে তোর নষ্ট মা তোকে কোনো লোকের বিছানায় শুয়ে দিয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সোহা। শ্রবণকে কিছু বলার মতো সাহস নেই। শ্রবণ আবারও বলে, আজকের পর থেকে অনিমা কুত্তার বাচ্চার সাথে কথা বলতে কেউ পারবি না। ভয়ে মাথা নাড়ায় শ্রবণের কথার তালে।
কোনো ছেলের দেখে চোখ তুলে তাকাতে পারবি না। মাথা নাড়ে সোহা। যা ঘুমা। সোহা চুপচাপ বিছানা উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। শ্রবণ আগের মতোই বসে রইল। রাগে মাথা ফেটে যাচ্ছে। অনিমা চৌধুরীর বলা কথাগুলো কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছে। সোহা চুপচাপ একভাবে শুয়ে আছে। শ্রবণও আগের মতোই বসে আছে। দরজা ধাক্কানোর শব্দে দরজার দিকে তাকায় শ্রবণ। সোহা নিজেও ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। একটু পরে সামাদ চৌধুরীর গলা স্বর ভেসে আসে। উনি শ্রবণের নাম ধরে ডাকছেন। শ্রবণ বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। ডাকছো কেন? খাবে না? নিচে চলো। খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। ওই নষ্টাদের হাতে খবরদার খাবো না আমি। তাহলে মেয়েদের বের করে দিলে কেন? আমি খাবো না দাদা ভাই, তুমি খেয়ে বিশ্রাম নাও। খাবার না খেয়ে ওষুধ খাবে? অসুস্থ হয়ে পড়বে আবার। এতকাল যখন মরেনি তখন আজও মরবো না। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো, এখন খেয়ে বিশ্রাম নাও। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে বলি। দাদা ভাই বলছি তো খাবো না, যাও। সোহাও তো খায়নি, ওকে আসতে বলো। একদিন না খেয়ে থাকলে মরবে না, যাও। দরজা লাগিয়ে দেয় শ্রবণ। সামাদ চৌধুরী হতাশ হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকেন। লম্বা শ্বাস টেনে নিয়ে গলা ছেড়ে বলেন, শ্রবণ, ওষুধগুলো খেয়ে নিও। শ্রবণ ধীর পায়ে হেঁটে বিছানায় এসে বসে। আবার মাথা ব্যথা বাড়ছে ধীরে ধীরে। ওই দুজনের হাতের রান্না তো জীবনেও খাবে না। বাইরের খাবারও খেতে ইচ্ছা করছে না। লম্বা হয়ে শুয়ে পড়ে শ্রবণ। কয়েক মিনিট পেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ চোখ বন্ধ করে আছে। শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে ডাকে, ভাইয়া। শ্রবণ চোখ মেলে সোহার দিকে তাকায়। শ্রবণের লাল টকটকে চোখ জোড়া দেখে ভয়ে গলা আরো শুকিয়ে যায়। এমন ভাবে তাকিয়েছে যেন ওকে এখনই চোখের আগুনে ভস্ম করে দিবে। সোহা নিজের ভয়কে ধামাচাপা দিয়ে কম্পিত স্বরে বলে, ওষুধ খেলে না? শ্রবণ চুপ হয়ে থাকে। ওকে চুপ থাকতে দেখে সোহা মনে একটু সাহস পায়। আবারও ঢোক গিলে বলে, ওষুধ খেয়ে ঘুমাও। কিরে, তুই বউয়ের মতো কথা বলছিস কেন? শ্রবণের গম্ভীর স্বর সোহার বুকে কাঁপুনি বাড়িয়ে দেয়। কম্পিত স্বরে বলে, না মানে দাদা ভাই বলেছিল ওই দাদা ভাই কি বলেছিল? ওষুধ খেয়ে ঘুমাও। ঘুমা। শ্রবণের হঠাৎ ধমকে অনেক জোরে কেঁপে ওঠে সোহা। উল্টো ফিরে আর তাকায় না শ্রবণের দিকে। দাদা বারবার ওকে বলেছিল শ্রবণ ওষুধ না খেলে সোহা যেন বলে খাওয়ায়। সোহা আরেকবার ওষুধের খাওয়ার কথা বললে শ্রবণ ওষুধ না খেয়ে ওকে কাঁচা চিবিয়ে খাবে। কারো ফোপানোর শব্দে ঘুম ভাঙে সোহার। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে। পর মুহূর্তে হুড়মুড়ি শোয়া থেকে উঠে বসে। রুমে ঘুটঘুটে অন্ধকার ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মাঝে এদিক ওদিক তাকায়। ঘাড় ঘুরিয়ে ফোপানোর শব্দ ওর পাশ থেকে আসছে। শ্রবণ কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। অনুমান করে অন্ধকার হাতে রুমের লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ উপর হয়ে বালিশে মুখ গুজে ফুপাচ্ছে। শ্রবণের ধমক খাওয়ার পর আর কোনো দিকে তাকায়নি সোহা। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে শ্রবণের কাছে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। ভাইয়া কি হয়েছে তোমার? শ্রবণ কিছু বলে না, তবে ওর ফোপানোর শব্দ কমে এসেছে। ঠিক আছো? কি হয়েছে তোমার ভাইয়া? শ্রবণ এবারেও কিছু বলে না। সোহা ভাবছে ঘুমের ঘোরে কাচ্ছে, সেজন্য মনে সাহস জুগিয়ে শ্রবণের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকে। আবার গায়ে হাত দেওয়ায় শ্রবণ ভীষণ রেগে যায়। ডান হাতের এক থাবায় সোহাকে ছিটকে ফেলে দেয় নিচে। জড়ানো গলায় বলে, দূরে থাক আমার কাছ থেকে, বলেও আমার গায়ে তোর নোংরা হাত ছোঁয়াবি না। পড়ে গিয়ে ব্যথা পেয়েছে সোহা। বিছানার দিকে তাকিয়ে সোজা হয়ে বসে। শ্রবণ এখনো বালিশে মুখ গুজে আছে। শ্রবণ কেন কাচ্ছে সোহা বুঝতে পারছে না। ও কি ঘুমায়নি? সারা রাত ধরে জেগে আছে। ভয়ে আর কিছু জিজ্ঞাসা করার সাহসও পাচ্ছে না। শ্রবণ কিছু সময় নিশ্চুপ থাকলেও আবারও ফুপিয়ে ওঠে। ফোপানোর সময় ওর পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। শ্রবণ রাতে ওষুধ খায়নি মনে পড়ে সোহার। ওষুধ না খাওয়ার কারণে কি এমন করছে? হতে পারে। বসা থেকে উঠে ভয়ে ভয়ে আবারও এগিয়ে এসে শ্রবণের দিকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, আবার ফেলে দিতে না পারে। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? শ্রবণ মুখ তুলে সোহার দিকে তাকায়। ঘাড় ঘুরিয়ে ওর চোখ জোড়া দেখে সোহার আত্মাকে পেয়ে উঠে। চোখ জোড়া পানির বদলে যেন রক্তে টইটুম্বুর হয়ে আছে। ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। মানুষ কম অন্য কিছু মনে হচ্ছে শ্রবণকে। শোয়া থেকে উঠে বসতে গিয়ে পড়ে যেতে নেয়। দ্রুত নিজেকে সামলে নিয়ে কোনো রকমে উঠে বসে। মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে সবকিছু ঘোলা ঘোলা দেখছে। ঘুম আসছে না। বারবার মা আর বোনের কথা মনে পড়ছে। অদ্ভুত সব হ্যালুসিনেশন করছে। জেগে থেকেও স্বপ্নে দেখছিল ওর মা বোনকে ওর সামনে খুন করা হচ্ছে নৃশংসভাবে। আরো কত কিছুই যে চোখে ভাসছিল। মা বোনের কথা স্মরণ করে আজকে আর নিজেকে সামলাতে পারছিল না। ফুপিয়ে কেঁদে উঠেছে নিজের অজান্তেই। মাথার যন্ত্রণায় পাগলের মতো লাগছে। এখন রাতে ওষুধ না খেয়ে অনেক বড় ভুল করেছে। এখন নিজের মাথা নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে।
শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। সোহা ভয়ে সরে যায় সামনে থেকে। শ্রবণ সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপরে ওষুধগুলো রেখেছিল। ওষুধ বের করে খুলতে শুরু করে। সোহা তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ স্লিপিং পিল পুরো কয়েক পাতা খুলে ফেলেছে। সবগুলো হাতের মুঠোয় নিয়ে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাস হাতে নিয়ে ওষুধগুলো খেতে গেলে সোহা দৌড়ে এসে শ্রবণের হাত থেকে ঝাড়া দিয়ে ওষুধগুলো ফেলে দেয়। ভয়ার্ত কণ্ঠে বলে, এসব কি করছো? এতগুলো ঘুমের ওষুধ কেন খেতে চাইছো? শ্রবণ নিভু নিভু দৃষ্টিতে সোহার দিকে তাকিয়ে বলে, ঘুমাবো। আমার ঘুম আসছে না। আমি অনেক কাল ধরে ভালোভাবে ঘুমতে পারিনি। আজকে সবগুলো ঘুমের ওষুধ খেয়ে মহাকালের ঘুম ঘুমাবো। কোথায় ফেললি? সবগুলো খুঁজে দে দ্রুত। কি সব বলছো? ডক্টর তো একটা খেতে বলেছে। আমি সবগুলো খাবো। ওষুধ খুঁজিয়ে দে, নয়তো আমার যন্ত্রণা কমিয়ে দে। মাথা ব্যথা করছে? মাথায় ব্যথা করছে, বুক ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। সোহা কিছু বলার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু শ্রবণ ওর দিকে এগিয়ে আসায় আর বলতে পারে না। পিছিয়ে যাওয়ার আগে শ্রবণ খপ করে ওর হাত চেপে ধরে ব্যাকুল স্বরে বলে, এই যন্ত্রণা থেকে আমার মুক্তি দে সোহা। আমি আর সহ্য করতে পারছি না। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মনে হচ্ছে মাথা গুঁড়ো করে ফেলি। দাঁড়িয়ে থাকতে না পেরে দুলতে দুলতে নিচে বসে পড়ে শ্রবণ। সোহা ফ্যাল করে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে। শ্রবণ সোহাকে টেনে বসায় নিজের সামনে। আগের চেয়েও করুণ সুরে বলে। সোহার হাত টেনে নিজের গলায় চেপে ধরে শ্রবণ। মেরে ফেল, নয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি দে আমাকে। মারছিস না কেন? মার। গলা চেপে মারতে না পারলে ছুরি নিয়ে আয়, গলা কেটে দে। রীতিমতো পাগলামি শুরু করেছে শ্রবণ। সোহাকে বারবার জোর করছে ওকে মেরে ফেলার জন্য। ওর অবস্থা দেখে ভয়ে পেয়ে শব্দ করে কেঁদে উঠে সোহা। শ্রবণের গলা থেকে হাত সরিয়ে নিয়ে আসতে চায়। শ্রবণ সোহার হাত ছেড়ে ওর দুই গালে হাত রেখে মুখ আগলে ধরে। তুই কাঁদছিস কেন? মারবি না আমাকে? তোকে তো মেরেছিলাম আমি, তুই আমাকে মেরে ফেল। সোহা কাঁদতে কাঁদতেই বলে, তুমি শান্ত হও, এমন কেন করছো? শ্রবণ মাথা সোজা করে রাখতে পারছে না। শোয়া থেকে ওঠার পর থেকে মাথা এদিক ওদিক হেলে পড়ছে বারবার। এখন আরো বেশি এমন হচ্ছে। মাথা ঠিক রাখতে না পেরে সোহার কাঁধের উপর মাথা রেখে গলা জড়িয়ে ধরে শক্ত করে তবুও সোহাকে নিয়ে হেলে পড়ে যেতে নেয়। সোহা নিজেও কোনো রকমের শ্রবণকে ধরে সোজা হয়ে বসে থাকার চেষ্টা। সোহার কাঁধে ভর ছেড়ে দিয়ে জড়ানো গলায় বলে, আমি মরে গেলে আমার কবরের পাশে কবর দিস আমাকে। শ্রবণ সোহাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে নিশ্চুপ হয়ে বসে আছে। সোহাকে জড়িয়ে ধরার পর থেকে অদ্ভুত রকমের ভালো লাগছে শ্রবণের। বুকের ভেতর প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে, যা অনেক কাল ধরে হয় না। সোহার গায়ের ঘ্রাণ যেন মাথা ব্যথা কমিয়ে দিচ্ছে। চুম্বকের মতো শ্রবণকে আটকে রেখেছে সোহার দেহ। ভাইয়া ছাড়ো আমায়, ওষুধ নিয়ে আসি, খেলে ভালো লাগবে। ওষুধ খেয়ে বাঁচিয়ে রাখতে চাইছিস কেন? বিষ খেয়ে মেরে ফেল। সোহা নিজের গলা থেকে শ্রবণের হাত ছাড়িয়ে শ্রবণকে নিজের কাছ থেকে আলাদা করে। শ্রবণ বসে থাকতে না পেরে ঢলে শুয়ে পড়ে ফ্লোরে। সোহা দ্রুত শ্রবণের ওষুধ খুলে নিয়ে আসে। ফ্লোর থেকে দুটো স্লিপিং পিল তুলে নেয়। এছাড়া আর কোনো স্লিপিং পিল নেই এখন। গ্লাসে পানি ঢেলে শ্রবণের পাশে বসে ভয়ে ভয়ে শ্রবণের গালে হাত রেখে মৃদু স্বরে ডাকে, ভাইয়া ওঠো, ওষুধগুলো খাও। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। সোহা নিজের ভয় ডর দূরে সরিয়ে শ্রবণকে নিচ থেকে তোলার চেষ্টা করে। শ্রবণ শক্তি প্রয়োগ করে নিজেই উঠে বসে কোনো রকম। এখন যেন আরো দুর্বল হয়ে পড়েছে। সোহা কোনো রকমে ওষুধগুলো শ্রবণকে খাওয়ায়। বিছানায় উঠে ঘুমাও। মাথা সোজা রাখতে পারছি না, মাথায় বাড়ি মার একটা। এত যন্ত্রণা কেন হচ্ছে আমার? ওঠো এখান থেকে, যন্ত্রণা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সোহার সাহায্য নিয়ে নিচে থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে শ্রবণ। ওর অনুভব হচ্ছে কেউ যেন ওর মাথায় মেরে মাথা থেতলে দিয়েছে। মনে হচ্ছে মাথা আস্ত নেই, সেজন্য এত যন্ত্রণা হচ্ছে। সোহা পানির গ্লাস সরিয়ে রেখে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রবণ দুজনের মাঝখানের কুলবালিশ সরিয়ে দেয়। নিজে থেকে সোহার কাছে এগিয়ে এসে সোহাকে নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গুজে যায়। সোহার হাত তুলে দেয় নিজের মাথায়। সোহার বুকে আশ্রয় নিয়ে ওকে জড়িয়ে ধরে শক্ত করে। দুজনের মাঝখানে একটা পিঁপড়া গলার মতো জায়গা নেই। সোহার শরীর রিরি করে উঠে আবারও হৃদযন্ত্র জোরে জোরে শব্দ তুলছে। লম্বা শ্বাসে সোহার গায়ের ঘ্রাণ নিজের ভেতরে টেনে নেয় শ্রবণ। সোহাকে জড়িয়ে ধরলেই কেমন শান্তি শান্তি লাগছে। বুকে এমন ভাবে মুখ গুজেছে যে মনে হচ্ছে বুকের ভিতর ঢুকে যেতে চাইছে। সোহা স্থির হয়ে জমে আছে, শ্বাসও যেন ফেলছে না। এখন শ্রবণের উত্তপ্ত শ্বাস ওর বুকে আছড়ে পড়ছে। শ্রবণের শক্ত হাতের বন্ধনে আটকা পড়ে গেছে। শ্রবণের গায়ের পুরুষালী ঘ্রাণ যেন ওর শ্বাস আটকে দিচ্ছে বারংবার। চুলে হাত বুলিয়ে দে, টেনে দে। সোহা দ্রুত চুলে হাত বুলাতে শুরু করে। শ্রবণ পূর্বের ন্যায় শুয়ে আছে। এই বুকে এত শান্তি কেন? ওর সব অশান্তি আর যন্ত্রণা গ্রাস করে নিচ্ছে এই শান্তি। সময় গড়ায়।
শ্রবণ ঘুমিয়ে গেছে। সোহা স্পষ্ট শুনতে পাচ্ছে শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ। শ্রবণ ঘুমিয়ে গেলেও এখন সোহার বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে আছে। সোহা ধীর হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর আর ঘুম আসছে না এখন। অন্ধকার রূপে শ্রবণের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সোহার হৃদযন্ত্রের শব্দ এখন থেমে গেছে। শ্বাস প্রশ্বাস চলছে নিঃশব্দে, যেন একটু জোরে শ্বাস নিলে শ্রবণের ঘুম ভেঙে যাবে। এসির ঠান্ডা বাতাসে শীত শীত লাগছে এখন। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেছে। সোহা পিছন থেকে ব্ল্যাঙ্কেট তুলে নেয় দুজনের গায়ের উপর। পুনরায় শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। সোহার ঘুম ভেঙে যায়। প্রচন্ড খিদে, পেট গুড়গুড় করছে। শুয়ে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে গিয়েছিল ফজরের পর। শ্রবণ এখনো একইভাবে ঘুমিয়ে আছে, একটু নড়াচড়া করেনি। সোহা শ্রবণের হাত ধরে নিজের উপর থেকে সরিয়ে দিতে যাবে, তখনই ঘুম হালকা হয়ে আসে শ্রবণের। হাতটা শুধু একটু উঁচু করেছে, সরায়নি এখনো। শ্রবণ নড়ে চড়ে ওঠায় ভয়ে হাত ছেড়ে দেয় সোহা। শ্রবণ নিজে থেকে সোহাকে ছেড়ে উল্টো ফিরে নিজের বালিশে চলে আসে। দুজনের মাঝখানে এখন প্রায় 2 হাতের মতো দূরত্ব তৈরি হয়েছে। শ্রবণ সরে যেতেই যেন সোহার বুকে শূন্যতা ছড়িয়ে পড়ে। মাঝরাত থেকে এই বুকে রাজত্ব করেছে শ্রবণ চৌধুরী, পুরোটাই ছিল ওর দখলে। সোহা ছেড়ে উঠে বসে। রুমে এখনো অন্ধকার। জানালার পর্দা ভেদ করে হালকা হালকা আলো রুমে প্রবেশ করেছে। সোহা ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে সূর্যের প্রখর রোদ, তপ্ত প্রকৃতি। বেলা বোধহয় অনেক হয়েছে। খিদের কারণে সোহার হাত পা কাঁপতে শুরু করেছে। এর আগে কোনোদিনও এত সময় না খেয়ে থাকেনি। সেই গতকাল দুপুরে শেষ খেয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। ব্যালকনির দরজা খোলা থাকায় রুম আলোকিত হয়েছে। শ্রবণ বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সোহা শ্রবণের পারমিশন ছাড়া রুম থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। এখন শ্রবণকে ডেকে ওর ঘুম ভাঙাতে ইচ্ছে করছে না। আবার দেখা গেল ডেকে তুলেছে বলে রেগে গেল। রাতে যা শুরু করেছিল ভয় তো সোহার প্রাণ যায় যায় করছিল। সোহা বিছানার এক পাশে বসে থাকে অনেকক্ষণ। খিদে আর সহ্য করতে পারছে না। বসা থেকে উঠে শ্রবণের শিওরে এসে দাঁড়ায়। ভয়ে ভয়ে মৃদু স্বরে ডাকে কয়েকবার, তবে শ্রবণের ঘুম ভাঙে না। তখন তো হাত তোলার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছিল, তাহলে এখন ভাঙছে না কেন? রুমের লাইট অন করে পুনরায় শ্রবণের শিওরে এসে দাঁড়ায়। হাত দিয়ে শ্রবণের বাহুতে ধাক্কা দিয়ে কয়েকবার ডাকে। শ্রবণ নড়ে চড়ে বহু কষ্টে চোখের পাতা টেনে তুলে তাকানোর চেষ্টা করে। ঘুম জড়ানো ভারী গলায় বলে, কি হয়েছে? নিচে যাই। কেন? খিদে পেয়েছে অনেক। শ্রবণ চোখ মেলে তাকায়। চোখ দুটো এখনো লাল টকটকে হয়ে আছে। চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। আবার দুটো স্লিপিং পিলের প্রভাব কি এত দ্রুতই শেষ হয়? যাই। কটা বাজে? এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের ফোন হাতে নিয়ে সময় দেখে বলে, 12:14। শ্রবণ শোয়া থেকে উঠে বসে। মাথা এখনো ভার ভার হয়ে আছে। ঘুমের কারণে তাকাতে পারছে না। বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে থাকে কিছুক্ষণ। 2 হাতে চোখ ঢলে চুল ঠিক করে। সোহার মুখের দিকে তাকিয়ে বলে, তোর প্রয়োজনে সবকিছু সুটকেসে গুছিয়ে নে। সোহা বিস্ময় নিয়ে বলে, কেন? চলে যাব। কোথায়? জাহান্নামে। জোরে বলে চমকে উঠে সোহা। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, সুটকেস তো আমার রুমেই আছে। তোর প্রয়োজনে সবকিছু গুছিয়ে নে। সোহা শ্রবণের হাত অনুসরণ করে সুটকেসের দিকে তাকায়। এখন আবার ওকে নিয়ে কোথায় যাবে? কি হলো? যা, দ্রুত কর। আমার গোসল করতে যতক্ষণ সময়, ততক্ষণ কেস গুছিয়ে নিজে তৈরি হয়ে নিবি। শ্রবণ বিছানা থেকে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল না করলে মাথা ঠিক হবে না। রাতে কি করেছে তার অর্ধেক মনে আছে, আর বাকি অর্ধেক ভুলে গেছে। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে সুটকেসের দিকে এগিয়ে আসে। এটাতে ওর কাপড় চোপড় তুললে শ্রবণের এগুলো কোথায় নেবে? শ্রবণ লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাবার থেকে প্যান্ট শার্ট বের করে পরে নেয়। ওর তৈরি হতে খুব একটা সময় লাগে না। তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়। সোহা সুটকেসের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমার গুলো লাগবে না। হয়েছে তোর? মাথা নাড়ে সোহা। শ্রবণ নিজের ফোন আর ওয়ালেট পকেটে ভরে নেয়। গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে বলে, সুটকেস নিয়ে আয়। সোহা ফোন আর সুটকেস নিয়ে শ্রবণের পিছন পিছন রুম থেকে বের হয়। করিডোরে এসে দাঁড়িয়ে যায় শ্রবণ। সোহা পাশে আসতে ওর হাত থেকে সুটকেসটা নিজের হাতে নেয়। অন্য হাতে মুঠো করে ধরে সোহার হাত, তারপর হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। সোহা শ্রবণের মতলব কিছুই বুঝতে পারছে না, কি করতে চাইছে ও। ড্রয়িং রুমে আসতে সামাদ চৌধুরীর সামনে পড়েন দুজনকে এভাবে দেখে বিস্ময় নিয়ে বলেন, কোথায় যাচ্ছ তোমরা? শ্রবণ ও গম্ভীর স্বরে বলে, ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। কেন? এখানে থাকতে পারবো না আমি শয়তানগুলোর সঙ্গে। এখানে আমি আর আসবো না সোহা, আসবো না। ওরা যেই বাড়িতে থাকবে, শ্বাস প্রশ্বাস নিবে, সেই বাড়ি বাতাসও বিষাক্ত। আমি এই বাড়িতে থাকলে অল্প দিনের মধ্যে মারা যাব। ওদের না জ্বালিয়ে তো আমি মরতে পারি না। শামীম রেজা চৌধুরী ফোনে কথা বলতে বলতে বাড়ির ভিতর প্রবেশ করছিলেন। বড় ছেলেকে দেখে পা দুটো থেমে যায় ওনার। শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামীকাল অফিসে আসছে আমি। হিসাব না মানলে হিসাব তোর পিছন দিয়ে ভরিয়ে আসবো। দাদার দিকে তাকিয়ে বলে,
আরসি দাদা ভাই, ভালো থেকো। সুটকেস আর সোহাকে টেনে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। এই বাড়িতে আর এক রাত থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে শ্রবণ। এইসব খবিশ আর ইবলিশ শয়তানদের সঙ্গে আর এক রাতও থাকবে না। গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ বের করে নিয়ে আসে শ্রবণ। পাশের দরজা খুলে দিয়ে সোহাকে উঠে বসতে বলে। সোহা উঠে বসতে গাড়ি বাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে যায়। পেছন থেকে তাকিয়ে রইলেন সামাদ চৌধুরী। ওরা যেখানেই থাকুক শুধু একে অপরের সঙ্গে ভালো থাকুক। শ্রবণের গাড়ি এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে। ভেতর থেকে বেরিয়ে এসে সোহাকে বের হতে বলে। সোহা বেরিয়ে আসতে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করে। দুজনে বসে মুখোমুখি হয়ে। শ্রবণ নিজেই অর্ডার দেয় খাবারের। দুপুর হয়ে গেছে তাই ভারী খাবার অর্ডার দিয়েছে। খাবার আসতে দুজন খাওয়া শুরু করে। সোহার ভীষণ খিদে পেয়েছে, বেচারি মুখে দিচ্ছে আর গিলছে। টেবিলের সব খাবার আজকে একাই খেয়ে সাবার করে দেবে বোধহয়। শ্রবণ আস্তে ধীরেই খাচ্ছে। ওর না খেয়ে থাকার অভ্যাস আছে আগে থেকেই। শ্রবণের আগে সোহার খাওয়া শেষ। যা যা দিয়েছিল ওকে সব খেয়ে ফেলেছে। শেষে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে, আরো খাবি? সোহা দুদিকে মাথা নাড়ে। ওর পেটে আর জায়গা নেই। এখন এক চুলো নড়তেও ইচ্ছা করছে না। শুয়ে পড়লে একটু আরাম লাগতো। তোর মা খালা ডাইনি, আর তুই রাক্ষসী। রাক্ষসী বোধহয় তোর চেয়ে আস্তে খায়। সোহা বলে না কিছু। খিদের জ্বালা যে কি আর সেটা আজকে হাড়ে হাড়ে টের পেয়েছে। খাওয়া শেষ করে বিল পে করে সোহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাতের খাবার খেয়ে শুয়ে আছে সোহা। রাত প্রায় 10টা বাজতে চললো, তবে সোহার চোখে ঘুম নেই। চোখে ঘুম না থাকলেও মনে ভয় আছে অনেক। একা একটা রুমে থাকতে ওর ভীষণ ভয় করছে। ব্যাপারটা এমন নয় যে সোহা আগে কোনোদিনও একা রুমে রাত্রি যাপন করেনি। সোহা নিজ বাড়িতে ছোটবেলা থেকে একাই রাত্রি যাপন করেছে। তবে শ্রবণের ফ্ল্যাটে একা রুমে থাকতে ওর ভয় লাগছে। মনে উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। ভয়ে রুমের লাইটও অফ করেনি। লাইটের আলোয় ফকফকা পুরো রুম। সোহা ভয়ে ভয়ে একটু পর পর এদিক ওদিক তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। ওর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। এই বুঝি ভয়ঙ্কর চেহারানি ওর সামনে এসে দাঁড়ালো। ছুটে এসে ওর গলা চেপে ধরলো। ঘুমোতেও পারছে না ভয়ে। ফ্ল্যাটে ফিরে শ্রবণ সোহাকে বলেছিল, তুই ওই রুমে থাকবি, বলেও আমার রুমে প্রবেশ করবি না আমার পারমিশন ছাড়া। বলেই গটগট করে হেঁটে নিজের রুমে ঢুকে গিয়েছিল। সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়েছিল অনেকক্ষণ। টিকটিকির এ ঠিক ঠিক শুনে ভয় শোয়া থেকে উঠে বসে। ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে তাকায়। টিকটিকির এই ঠিক ঠিক ওকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। কেমন ভুতুরে পরিবেশ তৈরি করছে। এমনিতেই গা ছমছম করছে আসার পর থেকে। টিকটিকি পুনরায় ঠিক ঠিক করতে বিছানা থেকে নেমে এক দৌড়ে শ্রবণের রুমে প্রবেশ করে। শ্রবণ ফোনে কথা বলছিল। সোহাকে দৌড়ে আসতে দেখে ফোন মিউট করে দাঁতে দাঁত পিষে বলে, তোকে কি বলেছিলাম ভুলে গেছিস? এখানে আছিস কেন? বের হ। শেষের শব্দ ধমক দিয়ে উচ্চারণ করে। সোহা কেঁপে উঠে ধমককে টলমলে চোখে তাকিয়ে জড়ানো গলায় বলে, ওই রুমে ভয় করছে আমার। কেন? ভূত বসে আছে নাকি তোর ঘাট মটকানোর জন্য? সোহা বলে না কিছু। শ্রবণ পুনরায় বলে, যা এখান থেকে। তোর মা খালা ডাইনি, আর তুই রাক্ষসী। রাক্ষসী হয়ে ভূতের ভয় পাচ্ছিস? গিয়ে চুপচাপ ঘুমা। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, ওই রুমে আমি একা একা থাকতে পারবো না, ভীষণ ভয় করছে। তোর সঙ্গে আমি থাকতে পারবো না। তোর গার্ড না যে আমি তোকে পাহারা দেব। আমি এই রুমে থাকি। এই কি রে, তুই তো দেখি তোর মা খালাদের মতো হয়ে গেছিস। পুরুষ মানুষ ছাড়া থাকতেই পারিস না। সোহার কান ঝাঁঝা করে উঠে শ্রবণের কথা শুনে। এই ছেলে নিজেকে ভাবেটা কি? নেহায়েতই ভয় পাচ্ছে বলে এই রুমে এসেছে, নয়তো জীবনেও আসতো না। ওর মতো বদলোকের কাছে কে আসতে চায়? অন্তত সোহা চায় না। নিজেকে সামলে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না, এমন কিছু না। ওই রুমে একা একা ভয় লাগছে। তুমি বিছানায় থাকো, আমি নিচে বিছানা করে থাকি। না, বের হ আমার রুম থেকে। দ্বিতীয়বার যেন তোকে এই রুমে না দেখি। শ্রবণের রাগী স্বর শুনে চুপসে যায় সোহা। আর কিছু বলার সাহস পাচ্ছে না। ওই রুমে ফিরে যাওয়ারও সাহস পাচ্ছে না। পাশাপাশি রুম হলেও একটা কথা ছিল। এই রুমের চেয়ে বেশ কিছুটা দূরত্ব ওই রুমের। পাশের রুমটা শ্রবণের স্টাডি রুম। যাচ্ছিস না কেন? আমাকে বাড়ি যেতে দাও। শ্রবণ বিছানা থেকে নেমে তেড়ে আসে সোহার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে যায়। শ্রবণ সোহার সামনে তারা একদম কাছাকাছি। সোহা ভয়ে মুখ তুলে তাকাচ্ছে না। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে মুখ উঁচু করে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে, এই বাড়ি তো দূর, তুই এই ফ্ল্যাটের বাইরেও যেতে পারবি না। আর একবার ওই বাড়িতে যাওয়ার কথা মুখে তুললে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টইটুম্বর। শ্রবণ আগের মতো একই সুরে বলে, যা আগে ঘুমা। রাতে আমার গায়ে ছ দিলে পাশায় লাথি মেরে রুম থেকে বের করে দেবো। সোহাকে ছেড়ে পুনরায় বিছানায় বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে সোহা কিছু সময় দাঁড়িয়ে থেকে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে।
ভয়ে ওর আত্মাসহ শরীর এখনো কাঁপছে। শয়তানটার কথায় তেরে এসে গলা আর চোয়াল চেপে ধরে। গত রাতে নিজেই চাপড়ে ধরে ঘুমিয়ে এখন এসেছে ছোঁয়া নিয়ে কথা বলতে। ওকে ছোঁয়া তো দূরে থাক, ওর চেহারাও দেখতে চায় না সোহা। নিজেই তো জোর করে নিয়ে এসে আটকে রেখেছে, এখন আলাদা রুমে রেখে ভূতের ভয় দেখিয়ে মারতেও চায়। সকালে সোহার ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে দেখে শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এই ছেলে প্রত্যেকদিন এত সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠে যায় সোহা বুঝতে পারে না। রাতে ঘুমায়ও দেরি করে, আবার সকালে দ্রুত উঠে যায়। শুধু গতকাল বেলা করে ঘুম থেকে উঠেছিল। সোহা দেখেছেন শুধু নিজের স্বার্থ, নিজেদের নিয়ে ভেবেছেন সব সময়। ভাতিজার দিকে ফিরেও তাকাননি। শ্রবণ ডাইনিং টেবিলে বসে চেয়ার টেনে জিম থেকে ফেরার সময় নাস্তা কিনে নিয়ে এসেছে দুজনের জন্য। শ্রবণের খাওয়ার মাঝে সোহা আসে ডাইনিং টেবিলের কাছে। চোখ দিয়ে গেলে খাবি নাকি? শ্রবণের কর্কশ্বর শুনে মাথা নিচু করে নেয় সোহা। শ্রবণ আগের মতোই কর্কশ্বরে বলে, এগুলো গিলে দুপুরে রান্না করবি? সোহা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। ও রান্না করবে? শ্রবণ পুনরায় বলে, বুঝতে পেরেছিস আমার কথা? আমি তো রান্না করতে পারি না। পারিস না, শিখে নিবি। আমি দুপুরে ফিরে এসে খাবো। খাবার যেন রেডি থাকে। খাবার ভালো না হলে তোর কপালে শনি আছে। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, এক বেলার মধ্যে কিভাবে রান্না শিখবো? সেটা তো আমি জানি না। তুই রান্না করবি, আমি খাবো। আমি সত্যি সত্যি পারি না রান্না করতে। এক কথা বারবার বলবি তো কান শেখা বড় বড় একটা দিব। সোহা চোখের পানি মুছতে মুছতে শ্রবণের দিকে তাকিয়ে থাকে। এই কেমন জালিম, রান্না করতে বলছে, আবার খাবার ভালো না হলেও খবর আছে বলছে। জীবনে একটা ডিম সিদ্ধ করেনি, আজকে রান্না কিভাবে করবে? শ্রবণ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়, টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে জড়ানো গলায় বলে, কি রান্না করব? শ্রবণ পেছনে না ফিরেই বলে, গরুর মাংস, মুসুর ডাল, করলা ভাজি, মাছ ভাজি, ডিম ভুনা আর ভাত। এত কিছু! সোহার ওষ্ঠজোড়া ফাঁকা হয়ে গেছে। এত কিছু ও একা একা কিভাবে করবে? রান্নাই করতে পারে না, সেখানে এত কিছু করা ওর পক্ষে অসম্ভব। শ্রবণ বেরিয়ে গেছে ফ্ল্যাট থেকে। সোহা তখনও ঠায় দাঁড়িয়েছে, ওর মাথা কাজ করছে না, হাত পা ছড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কোন পাপের কারণে শ্রবণ নামক ঝড় ওর জীবনে আসলো? ভালোই তো ছিল, শান্তিতে ছিল। ভালো থাকার শান্তি কেড়ে নেওয়ার জন্যই এই শ্রবণ ওর জীবনে এসেছে। খিদে পেয়েছে, চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। আগে খেয়ে পেট ঠান্ডা করে নিক, তারপর ভাববে কিভাবে কি করবে। খেতে খেতে আশেপাশে নজর বুলায়। এত বড় ফ্ল্যাটে একা রয়েছে, কেমন গা ছমছম করছে। খাওয়া শেষ হতে টেবিল গুছিয়ে রেখে রান্নাঘরে আসে। রান্না করতে তো বলে গেল, রান্নার জিনিস আছে কি? ফ্রিজ খুলে নরমালে ডিম পেয়ে যায়, তবে করলা নেই। ডিপ খুলে মাংস বের করে, মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখে। পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও ডাল পায় না, হয়তো নেই। রুমে গিয়ে ফোন নিয়ে আসে। শ্রবণ গতকালই ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল। ইউটিউবে ঢুকে রান্নার ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখে দেখে সব মশলা বের করে, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেয়। রসুন আর আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। রান্নার সবকিছু প্রস্তুত করে ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসায়। কফি কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখে নিজের জন্য এক মগ কফি বানায়। কফি খেতে খেতে মাংস রান্নার ভিডিও আবার দেখতে শুরু করে। রান্না ভালো না হলে শ্রবণ খাবার না খেয়ে ওকেই চিবিয়ে খেয়ে ফেলবে। মাংস, ডিম ভুনার, মাছ ভাজি করতে করতে দুপুর হয়ে গেছে সোহার। আল্লাহকে ডাকতে ডাকতে ভয়ে ভয়ে অনেক যত্ন নিয়ে রান্না করেছে, যেন ভালো হয় রান্না। জীবনে প্রথম আজ রান্না করলো। শ্রবণের কাছে কেমন লাগবে কে জানে। যদি ভালো না লাগে ওকে কি মারবে? সোহার 2 হাত জ্বলছে কাঁচামরিচ কাটার জন্য আর মাছ ম্যারিনেট করার জন্য। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। আগুনের তাপ লাগলে আরো বেশি জ্বলে। হাত জ্বালার কারণে বেচারি 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পর পর হাতে ফু দেয়, আবার পানিতে ভিজিয়ে রাখে। ভাত রান্না করার জন্য চাল ধুয়ে চুলায় বসিয়ে দেয়। বড় একটা বাটিতে পানি নিয়ে আইস কিউব দিয়ে সেটাতে 2 হাত ভিজিয়ে রাখে। আবার এখন একটু আরাম লাগছে। দুপুর তো হয়ে এলো। ভাত হওয়ার আগেই যদি শ্রবণ ফিরে আসে, ভাতের মার গলিয়ে চুলার উপর রাখে। আবার হাত দুটো এখন এত বেশি জ্বলছে যে সোহার গড়াগড়ি করে কাটতে ইচ্ছা করছে। কিছুতেই সহ্য করতে পারছে না হাতের এই জ্বালা। বাবার বাড়িতে ছিল ননির পুতুলের মতো। পাতিলের ঢাকনা তুলে ভাতের দিকে তাকিয়ে সোহার গলা শুকিয়ে আসে। খুন্তি দিয়ে ভাত নেড়ে মেয়েটা শব্দ করে কেঁদে ওঠে। হাত জ্বালানে এত কষ্ট করে ভাতের মার গালিয়ে লাভ হলো কি? এই ভাত শ্রবণ খাবে তো দূর, দেখলেও ওকেই ভাজা ভাজা করে খেয়ে ফেলবে। ভাতের মার গালতে দেরি হওয়ায় যাও ভাত হয়ে গেছে, আবার ভাত রান্না করতে হবে। কাঁদতে কাঁদতে চাল ধুয়ে আবারও ভাত বসায়। এই পাতিলের ভাত এখন কি করবে? এতগুলো ভাত ফেলে দিবে? এই ভাতও নিজেও খেতে পারবে না। হাতের এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে হাত দুটো গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। পুনরায় পানির মধ্যে হাত ডুবিয়ে দেয়। জীবনে প্রথম রান্না করতেও ওর এত কষ্ট হয়নি যতটা হাত জ্বালার কারণে হচ্ছে।
সারাদিন গড়িয়ে সন্ধ্যা এসেছে কিন্তু শ্রবণ এখনো ফ্ল্যাটে ফিরেনি। সোহার এখন আরো বেশি ভয় করছে একা ফ্ল্যাটে থাকতে। হাতের জ্বালা ঠিক হয়ে গেছে এখন শ্রবণের জন্য। অপেক্ষা করতে করতে নিজেরও খাওয়া হয়নি দুপুরে। খিদেও পেয়েছে, ভয়ও করছে, আবার শ্রবণের জন্য টেনশন হচ্ছে। দুপুরে এসে খাবে বলল, অথচ এখনো আসছে না কেন? কোনো বিপদ হলো কি? ফোন হাতে তুলে নেয়। শ্রবণের নাম্বার তোর কাছে নেই। দাদার কাছে কল করে ওনার কাছ থেকে শ্রবণের নাম্বার নেয়। কল করতে রিং হতে শুরু করে। সোহার হার্টবিট বেড়ে গেছে, বুকের ভিতর জোরে জোরে শব্দ হচ্ছে। রিং হতে হতে কল কেটে যায়, রিসিভ হয় না। পরপর আরো 5-6 বার কল করে কিন্তু রিসিভ হয় না। পুনরায় কল করতে রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে শ্রবণের কর্কশ গলার স্বর। কে? রিসিভ হচ্ছে না দেখছেন না? তবুও বারবার কেন কল করছেন? ভাইয়া আমি। গলার স্বর শুনে বুঝতে পেরেছে ফোনের অপর পাশে সোহা রয়েছে। বাজখায় গলায় বলে, তবুও কেন বারবার কল করছেন? কোথায় তুমি? মেয়ে নিয়ে হোটেলে শুয়ে আছি। সোহা শুকনো ঢোক গিলে বলে, দ্রুত ফিরে আসো, ভয় লাগছে আমার। ফোন রাখ, আর একবার কল করে ডিস্টার্ব করবি তো? ফিরে এসে বাকি কথা শেষ না করে কল কেটে দেয় শ্রবণ। সোহা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে পলকহীন। কল কাটার 3 মিনিট পরে রুমে প্রবেশ করে শ্রবণ। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে উল্টো ফিরে। শ্রবণ ধমক দিয়ে বলে, ওই এভাবে বসে আছিস কেন? ভয় পেয়ে চিৎকার করে উঠে সোহা। আতঙ্কিত হয়ে খাটের হেডবোর্ডের সঙ্গে ঠেকে গেছে। উবু হয়ে বসে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে সমান তালে। শ্রবণ বিরক্ত হয়ে আরেক ধমক দিয়ে বলে, চুপ করবি নাকি লাথি দিয়ে 5 তলা থেকে নিচে ফেলে দেবো? শ্রবণের কথাগুলো বোধহয় শুনতে পায়নি সোহা। শ্রবণ ধৈর্য হারা হয়ে বিছানায় উঠে সোহার উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। খামচে ধরেও ব্ল্যাঙ্কেট আটকে রাখতে পারে না সোহা। ভয় ও চিৎকার বেড়ে গেছে আরো। শ্রবণ সোহাকে সোজা করার চেষ্টা করে দাঁতে দাঁত পিষে বলে, বন্ধ করবি নাকি দেবো? কান ছেকা বড় একটা। সোহা কাঁদতে কাঁদতে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। ভয়ে আরো জোরে চিৎকার করে উঠে কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, মেরে ফেলবেন না আমায়, আমি ছোট মানুষ। এই কি হয়েছে তোর? এমন করছিস কেন? কে আপনি? শয়তান বেডি তো জামাই আমি। নিজে জামাইকে চিনিস না? চিনবি কিভাবে? মনের মধ্যে তো অন্য বেড়াতে ঢুকে রাখছিস। সোহা কম্পিত হাত বাড়িয়ে শ্রবণের গালে হাত রাখে। এটা সত্যি শ্রবণ নাকি ওর রূপ ধরে জিন ভূত এসেছে? শ্রবণ নিজের গাল থেকে ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দেয়। সোহা কাঁদতে কাঁদতে আবারও বলে, তুমি সত্যি ভাইয়া? এই নেশা পানি কিছু খেয়েছিস? এমন উদ্ভট আচরণ করছিস কেন? নাকি ভূতে ধরেছে এই ভোর সন্ধ্যায়? তুমি না বললে তোমার ফিরতে দেরি হবে, তাহলে এত দ্রুত কিভাবে আসলে? শ্রবণ বিছানা থেকে নেমে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শয়তান মেয়ে চিৎকার চেঁচামেচি করে দিল, মাথা ব্যথা বাড়িয়ে। এমনিতেই ভালো লাগছে না। হাতের ঘড়ি, শার্ট প্যান্ট, পকেট থেকে ফোন, ওয়ালেট সব বের করে রেখে দেয়। টাওয়েল হাতে প্রবেশ করে ওয়াশরুমে। গোসল করে এখন মাথা ঠান্ডা করবে। সোহার কল যখন রিসিভ করেছিল তখন শ্রবণ ফ্ল্যাটে লিফটের সামনে দাঁড়িয়েছিল। অফিসে গিয়ে শামীম রেজা চৌধুরীকে পায়নি। উনি প্রজেক্টের কাজে দেশের বাইরে চলে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আরো 2 দিন পর যাওয়ার কথা থাকলে হুট করে গত রাতে টিকিট কেটে চলে গেছেন। শ্রবণ স্পষ্টই বুঝতে পারছে উনি মূলত ওর কাছ থেকে বাঁচার জন্য দ্রুত পালিয়ে গেছেন তো কি হয়েছে? কতদিন ওখানে পড়ে থাকবেন? দেশে তো ফিরতেই হবে, তখন দেখে নেবে ওনাকে। অফিস থেকে ফিরে সারাদিন বন্ধুদের সঙ্গেই ছিল। দুপুরে ওদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছে। মাথা ব্যথা বেড়ে গিয়েছিল। তার উপর সোহা ফ্ল্যাটে একা একা রয়েছে। এই মেয়ে যা ভীতু সেটা শ্রবণের চেয়ে ভালো আর কেউ বোধহয় জানে না। দেখা যাবে ভয়ে মরে নিজেই ভূত হয়ে গেছে। এই দুটো কারণেই মূলত রাতের আগে ফিরে এসেছে, নয়তো মাঝরাতে ফিরতো। ফিরে এসে তো মাথা ব্যথা আরো বেড়ে গেল। সোহা থম মেরে বসে আছে। কি ঘটে গেল এক মুহূর্তের মধ্যে? আরেকটু হলে তোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। ও তো ভেবেই নিয়েছিল কোনো দুষ্টু জিন বা ভূত শ্রবণের রূপ ধারণ করে এসেছে ওকে মারতে। দীর্ঘ সময় ধরে গোসল করার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে নজর দেয় সোহা। সদ্য গোসল করার কারণে শ্রবণে চকচকে ফর্সা দেহ আরো চকচক করছে। চুলগুলো ভালোভাবে মুছেনি। এলোমেলো ও ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। গায়েও পানি বিদ্যমান রয়েছে এখনো। আলমারি থেকে ট্রাউজার বের করে পরে নেয়। শরীরের চুল ভালোভাবে মুছে একটা ধূসর রঙের টি শার্ট গায়ে জড়ায়। এগিয়ে এসে বিছানায় উঠে আলগোছে উপর হয়ে শুয়ে পড়ে সোহার পাশে নিজের বালিশে। সোহা পাশে বসে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। ওকে কোনো প্রশ্ন করার সাহস হচ্ছে না। চুপচাপ নীরবতা পেরিয়ে গেছে প্রায় আধা ঘন্টা। সোহা নিজের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, খাবে না? শ্রবণ উত্তর দেয় না। সোহা পুনরায় বলে, ঘুমিয়ে পড়েছো, খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। শ্রবণকে তাকাতে দেখে মিনমিন করে বলে, খাবে না? কি খাবো? রান্না করেছিস? সোহা মাথা নেড়ে বলে, হ্যাঁ রেঁধেছি। শ্রবণ অবাক হয়ে বলে, সত্যি দিয়ে দিছিস? হ্যাঁ। কি কি?
করলা আর ডাল ছিল না, তাই মাংস, ডিম ভুনা, মাছ ভাজি আর ভাত রান্না করেছি। রান্না ভালো হয়েছে? সোহা শুকনো ঢোক গিলে বলে, খেয়ে দেখো। যদি ভালো না হয় তোকে যে কি করব আমি নিজেও জানি না। কথা বলতে বলতে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে? সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে বাইরের দিকে এগিয়ে যায়। শ্রবণ আগায় সোহার পিছন পিছন। চেয়ার টেনে বসে শ্রবণ। সোহার মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সব ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু বসো, আমি গরম করে দিয়ে আসি। যা। সোহা একে একে সব গরম করে নিয়ে আসে। অদক্ষ হাত হাওয়ায় বেশ সময় লেগে গেছে সব গরম করতে। প্লেট ধুয়ে এনে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণ মাছ, ডিম বোনা কিছুই নেয়নি, শুধু মাংস দিতে বলেছে। গম্ভীর চোখে মুখে সোহার মুখের দিকে তাকিয়ে প্লেটে হাত দেয় খাওয়ার জন্য। সোহা মনে মনে আল্লাহকে ডাকছে। প্রথম লোকমা মুখে পুরো স্থির হয়ে যায়। শ্রবণ কপাল ভ্রু কুচকে সোহার মুখের দিকে তাকায়। ওর মুখের দিকে তাকিয়ে থেকে মুখের খাবার শেষ করে আবারও মুখে পুরে দেয়। ভয়ে সোহার হাত মৃদু কাঁপছে, সঙ্গে ঘামছেও। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোকে কে রান্না করে দিয়েছে? কেউ না। মিথ্যে বলছিস কেন? সত্যি কেউ দেয়নি, তুমি তো বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে গিয়েছিলে। বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে আসবে? দরজা বন্ধ তো। রান্না শিখলে কিভাবে? ইউটিউব থেকে। শ্রবণ আর কিছু না বলে খাওয়া চালিয়ে যায়। মন্দ হয়নি রান্না, ভালোই লাগছে খেতে। প্রথমবার হিসেবে অনেক ভালো রেঁধেছে। শ্রবণের খাওয়া অর্ধেকের বেশি শেষ। তখন সোহার দিকে চোখ পড়ে, আবার কপাল ভ্রু কুচকে রেখে গম্ভীর স্বরে বলে, খেয়েছিস? দুদিকে মাথা নাড়ে সোহা। দুপুরে খাস নি? না। কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? জামাইয়ের জন্য তোর তুতলে পড়ছে নাকি? সোহা চুপ হয়ে থাকে। খেতে বস। সোহা দ্রুত চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। খিদেই ওর পেট চোচো করছে। এতক্ষণ শ্রবণের ভয়ে বসছিল না। শ্রবণ খাওয়া শেষ করে বসা থেকে উঠে রুমের দিকে পা বাড়ায়। সোহা পেছন থেকে বলে, আগেই যেও না, এখানে একটু বসে থাকো। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, কেন? ভয় লাগে, 2 মিনিট একটু বসুন, আমার খাওয়া হয়ে যাবে। শ্রবণ 2 সেকেন্ডও দাঁড়ায় না, ধুপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে ফ্যাল করে তাকিয়ে থাকে। একটু দাঁড়ালে কি হতো? ভয়ে ভয়ে দ্রুত খাওয়া শেষ করে সোহা। প্রায় দৌড়ে দৌড়ে বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। ডাইনিং টেবিল না গুছিয়ে রেখে এক দৌড়ে রুমে প্রবেশ করে। শ্রবণ গ্লাস হাতে দাঁড়িয়েছে, হয়তো ওষুধ খেলো। সোহার দিকে তাকিয়ে বলে, কে রে, ম্যারাথন রেসে অংশ নিয়েছিস নাকি? সোহা দুদিকে মাথা নাড়িয়ে শোয়ার জন্য বিছানা ঠিক করে দেয়। শ্রবণ পানির গ্লাস রেখে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাথা ব্যথা কমলেও একেবারে কমেনি। জ্বর উঠবে বোধহয়। মাথা কেমন ঝিমঝিম করছে দুপুরের পর থেকে। জ্বর আসলেই সারে সর্বনাশ। সোহা কপাল ভ্রু কিঞ্চিত কুচকে তাকিয়ে আছে শ্রবণের দিকে। আজকে এত দ্রুত শুয়ে পড়লো? সোহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রবণ ধমক দিয়ে বলে, চোখ দিয়ে গিলে খাবি নাকি এখন? খাবার খেতেছি তো, এখন ঘুমা। ডাইনি 2 নম্বর বাচ্চা। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ অন করে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। ওর এখন ঘুম আসছে না, তাই উল্টো দিকে ফিরে ফেসবুক লগ ইন করে। রিলস দেখা ছাড়া দেখার মতো আর কিছুই নেই ওর। রান্নার কথা খেয়াল হতে ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। রান্না নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু শ্রবণ সেরকম কিছু বলেনি বা করেনি। রান্না হয়তো ওর কাছে ভালো লেগেছে, তাই চুপচাপ আছে। ঘাড় ঘুরিয়ে নেয়, আবার ফেসবুক থেকে বেরিয়ে ইউটিউবে প্রবেশ করে রান্নার ভিডিও দেখার জন্য। শ্রবণ অপুর হয়ে 2 হাতে মাথার চুল টেনে ধরে রেখেছে। এই মাথাটা বরাবর ওর সঙ্গে বেইমানি করে। এত যন্ত্রণাদায়ক যা বলার মতো না। মাঝে মধ্যে ইচ্ছে করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে। না থাকবে মাথা আর না করবে ব্যথা। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতে শেষ প্রহরে চলে এসেছে। শ্রবণের ছটফটানি আর হালকা গোঙানির আওয়াজে সোহার ঘুম হালকা হয়ে আসে। কান খাড়া করতে আওয়াজ আরো স্পষ্ট হয়। চোখ মেলে তাকায় অন্ধকারের মধ্যে। শ্রবণ তো ঘুমের মধ্যে এমন শব্দ করেন এখন পর্যন্ত সোহা শোনেনি। মাঝে মাঝে চিৎকার করে উঠে শুধু। ফোনের ফ্ল্যাশ অন করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ঘুরে এসে রুমের লাইট অন করে শ্রবণের দিকে তাকায়। কেমন যেন অদ্ভুত আচরণ করছে আজ। কয়েকবার ডেকেও সাড়া পায় না শ্রবণের কাছ থেকে। গায়ে হাত দেয় ধাক্কা দিয়ে ডাকার জন্য, কিন্তু গায়ে হাত দিয়ে চমকে উঠে সোহা। জ্বরে শ্রবণের গা পুড়ে যাচ্ছে। কপালে হাত রেখে জ্বরের মাত্রা আরো ভালোভাবে বুঝতে পারে। সঙ্গে এটাও বুঝতে পারে এই মাত্রাতিরিক্ত জ্বরের কারণে এমন অদ্ভুত আচরণ করছে ঘুমের মধ্যে। গায়ে ধাক্কা দিয়ে আরো কয়েকবার ডাকার পর পিটপিট করে তাকায় শ্রবণ। জ্বরের কারণে চোখ মেলতে পারছে না। নিজের রুমে মেয়ে মানুষ দেখে জ্বরের ঘরেই বকা দিয়ে বলে, এই মহিলা, আপনি আমার রুমে কি করছেন? বের হন আমার রুম থেকে। আমার ফ্ল্যাটে আসার সাহস হলো কিভাবে আপনার? ভেতরে কিভাবে আসলেন? সোহা শ্রবণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। ও মহিলা নিজের বউকেও চিনছে না। ও একা এসেছে নাকি জোর করেই তো নিয়ে এসেছে?
শ্রবণ চোখ বন্ধ করে নিয়ে বলে, এই বজ্জাত মহিলা বের হন আমার রুম থেকে। এই ফ্ল্যাটে মহিলা মানুষদের প্রবেশ নিষেধ, শুধু মাঝে আন্টি বাদে। সোহা ধীরস্বরে বলে, তুমি আমায় চিনতে পারছো না? না, কে আপনি? আমি সোহা। কোন সাহস? এই ডাইনির বাচ্চা, তুই এখানে কেন? বের হ, বের হ আমার ফ্ল্যাট থেকে। তুমিই তো আমায় নিয়ে এসেছো। আমি নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি? ভুলে গেছো সব? ভালোভাবে মনে করার চেষ্টা করো, আমি তোমার ওয়াইফ। শ্রবণ অবাক হয়ে চোখ টেনে তোলার চেষ্টা করে সোহার দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করেছি? হ্যাঁ, কবে? অনেকদিন হয়েছে। শ্রবণ ভাবুক হয়ে যায়। কবে বিয়ে করেছে ভাবতে শুরু করে, কিছুতেই মনে পড়ছে না কবে বিয়ে করেছে। ওর বউ আছে। আশ্চর্য, যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থেকে সে বিয়ে করেছে। জ্বরের ঘরে শ্রবণের অবস্থা নেশাখোর মাতালের মতো। জ্বরের তীব্রতায় ছটফট করছে, উল্টাপাল্টা কথা বলছে বিড়বিড় করে, আবার ফাঁকে ফাঁকে কাকে যেন গালি দিচ্ছে। বউয়ের কথা ভাবতে গিয়ে এখন সেটাও ভুলে গেছে। কিট বক্স বের করে জ্বরের ওষুধ খুঁজে, ওই H+ ট্যাবলেট আছে 2টো, ওখান থেকে একটা বের করে শ্রবণের শিওরে দাঁড়ায়। এখন ওষুধটা খাওয়ানো গেলেই হয়। ওঠো, ওষুধ খাও, জ্বর ভালো হয়ে যাবে। শ্রবণ বলে না কিছু, সোহার দিকে তাকায় না। জ্বরের কারণে শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে গেছে। কেমন করছে, মায়া হচ্ছে সোহার। শ্রবণের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওঠো, জ্বরের ওষুধ খাও, ভালো লাগবে। ওই কুত্তার বাচ্চা শহরের বাচ্চা আমার টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। কে? নাম যে কি ভুলে গেছি। ওঠো। খেতে পেয়েছে আমার, দুপুরে খাইনি, রাতেও খাইনি, খাবো। খাবার নিয়ে আয়। রাতে খাওনি? না। গরুর মাংস দিয়ে ভাত কে খেলো? জানি না। ওষুধটা খাও, সব জানতে পারবে। সোহা শ্রবণকে শোয়া থেকে তোলার চেষ্টা করে। শ্রবণ বেনা জেদ ধরে বলে, খাবো না বালের ওষুধ, খাবার নিয়ে আয়, খেতে পেয়েছে, পেট চোচো করছে আমার। সোহা কোনো রকমে টেনে টেনে তুলে ওষুধ খাইয়ে দেয় জোর করে। শ্রবণ ওষুধ গিলে সোহার কাঁধের উপর মাথা এলিয়ে দেয়। নরম স্বরে বাচ্চাদের মতো করে বলে, ভাত খাবো, খেতে পেয়েছে আমার। তুমি শুয়ে থাকো, আমি ভাত দিয়ে আসছি। সোহা উঠে যেতে চাইলেও শ্রবণ ছাড়তে নারাজ। ওকে কাঁধে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বসে রইল। ওর শরীরের তাপে সোহার চামড়ায় যেন ঝলসে যাবে। সোহা নিজের কাঁধ থেকে শ্রবণের মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ো, ভাত নিয়ে আসি আমি। শ্রবণ নিশ্চুপ হয়ে থাকে। ওর এত গভীর স্পর্শে সোহার শরীর শিউরে উঠছে বারংবার। বুকের ভেতর কম্পন বেড়ে গেছে। অচেনা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে মন মস্তিষ্কে। শ্রবণ ওর কাঁধে মাথা রেখেও বিড়বিড় করে কি যেন বলছে। এতক্ষণ সব ছটফট পাগলামি থেমে গেছে। একদম শান্ত হয়ে বসে আছে। শীত করছে। এখানে শুয়ে পড়ো, ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিই। খাবো। তাহলে ছাড়ো আমায়। সোহা শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। শ্রবণ ঘাড় সোজা করে বসে থাকতে পারছে না, নিজে থেকেই শুয়ে পড়ে। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিয়ে রুম থেকে বের হয়। ভয় অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। সারাদিন খায় না, তখন কিছুই না। আর আজকে এই রাতের বেলা নাকি খিদে পেয়েছে। আবার বলছে রাতে নাকি খায়নি, অথচ পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল। এখন খাবো খাবো করে গলা শুকিয়ে ফেলছে। ভয়ে ভয়ে ভাত আর তরকারি গরম করে রুমে ফিরে আসে। ওঠো, ভাত নিয়ে এসেছি। বোন শরীর টেনে নিয়ে উঠে বসে, তবে মাথা ঠিক রাখতে পারছে না। এদিক ওদিক খেলে পড়ে যাচ্ছে। সোহা খুব ভালো করে বুঝতে পারছে শ্রবণ নিজের হাতে খেতে পারবে না। এখন ওকেই খাইয়ে দিতে হবে। পানির গ্লাস আর প্লেট হাতে নিয়ে বিছানায় উঠে শ্রবণের ডান পাশে বসে। ও বসতেই শ্রবণ ওর গা ঘেঁষে বসে কাঁধে মাথা এলিয়ে দেয়। আবার এখানে মাথা রাখলে শান্তি লাগে। ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে রেখেছে। সোহা ভাত মেখে কম্পিত হাতে তুলে ধরে শ্রবণের মুখের কাছে। শ্রবণ বিনা বাক্যে বাধ্য ছেলের মতো ভাত মুখে পুরে নেয়। নাক মুখ কুচকে ভাত গিলে বলে, ভাতের মধ্যে কি দিছিস? এত তিতো কেন? বিশ্রী লাগছে, খাবো না। কেমনটা লাগে এত কষ্ট করে? তাহলে কেন ভাত তরকারি গরম করলো? বলে বলে জোর করে আরো কয়েক লোকমা খাওয়ায় সোহা। পানি খাইয়ে প্লেটে গ্লাস একপাশে রেখে হাত ধুয়ে আসে। টাওয়েল ভিজিয়ে এনে জোর করে শরীর মুছিয়ে দেয়। এর জন্য গালিও খায়। চর মারতে নিয়েছিল সোহা, সরে যাওয়ায় লাগেনি। বালতিতে পানি এনে মাথায় পানি ঢেলে দেয়। মাথায় পানি ঢালার ফলে অনেক আরাম পায় শ্রবণ। ভালো লাগছে এখন। শরীর ঠান্ডা হয়ে আসতে এই বালতি আর ভেজা টাওয়েলটা ওয়াশরুমে রেখে আসে। রুমের লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ চুপচাপ শুয়ে আছে, নড়ছেও না, চড়ছেও না। ঘুমিয়ে গেছে নাকি? সোহার ভাবনার মাঝেই শ্রবণ এগিয়ে এসে ব্ল্যাঙ্কেটের ভেতরে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো আমায়। চুপ, ডোন্ট ডিস্টার্ব। শ্রবণের কথা শুনে নড়াচড়া বন্ধ করে দেয় সোহা। শ্রবণ ওর বুকে ভালোভাবে মুখ গুজে নিশ্চুপ শুয়ে যায়। শ্রবণের ভেজা চুলের ছোঁয়ায় শিউরে উঠছে সোহার শরীর। চুলগুলো ভালোভাবে মুছে হয়নি বোধ হয়। নিজের ওড়না দিয়ে আবারও মুছিয়ে দিতে শুরু করে।
চুলে ছোঁয়া পেয়ে শ্রবণের ঘুম ঘুম পাচ্ছে, আরাম লাগছে। এখন আগেই জ্বর নেই, কত শত রাত কত কষ্ট করেছে হিসেব নেই। জ্বর উঠলে এভাবে একা একা ছটফট করতো, উল্টাপাল্টা বকবক করতো। ওর জ্বরের কথা শুনলে হাসান এসে থাকতো এখানে, জোর করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিত, মাথায় পানি ঢেলে দিত, বন্ধুর জন্য যতটুকু পারতো করতো। শ্রবণ হাসানকে অনেক জ্বালাতন করতো জ্বরের ঘরে। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে, গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। জ্বর নেমে গেছে, এখন শরীর ঠান্ডা, এখনো শক্ত করে সোহাকে জড়িয়ে ধরে আছে। শোয়ার সময় যে বড় বড় ডায়লগ ঝাড়লো সেগুলো কোথায় গেল এখন? এই তো ওর বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে। ছাড়তে বলেছে বলে আবার বলে ডোন্ট ডিস্টার্ব। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে, চোখ বন্ধ কিন্তু কান আর মস্তিষ্ক সজাগ হয়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছে কারোর ধীর গতিতে ছুটে চলার হৃদস্পন্দনের শব্দ। নাকে এসে ধরা দিচ্ছে মেলি স্মেল। চোখ মেলে তাকাতে চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পায় না। বুক থেকে মুখ তুলে মাথা পেছনের দিকে সরিয়ে নিয়ে আসে। অন্ধকার ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। নিজের বাহুবন্ধনে কোন এক নারীদেহ আবিষ্কার করে আর ভালোভাবে বুঝতে পারে এটা ওর একমাত্র বই সোহা চৌধুরী। সোহা নিজের শ্রবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু একটা ভেবে শ্রবণ পুনরায় সোহার বুকে মুখ গুজে দেয়। ওর এখন অনেক জ্বর না থাকলেও জ্বর ধীরে ধীরে বাড়ছে, শরীর গরম হয়ে উঠছে। রাতে জ্বরের ঘরে কি কি করেছে সেসব স্মরণ করার চেষ্টা করে, তবে সেরকম কিছুই মনে পড়ে না। আবছা আবছা অল্প কিছু মনে আছে। মাথা ভার হয়ে আছে, চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। শ্রবণ আরো কিছু সময় সোহার বুকে মুখ গুজে শুয়ে থাকতে চাইলেও পারল না। দ্রুত শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে। এখন প্রকৃতির ডাকে সাড়া না দিলেই নয়। শ্রবণের তাড়াহুড়োতে উঠে যাওয়ায় সোহার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও তাকাতে ইচ্ছে করছে না ওরও। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঘুমিয়েছে কিছুক্ষণ আগে। শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করতে শ্রবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ঘুরে ওর মুখের দিকে তাকায়। এক রাতে শ্রবণের চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শ্রবণ সোজা এসে বিছানায় উঠে শুয়ে পড়ে, ব্ল্যাঙ্কেট জড়িয়ে। দাঁড়ালে মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবে ঠাস করে। সোহা কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। লাইটের আলো চোখে লাগায় শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে মাথাও ঢেকে নেয়। সোহা ফ্রেশ হয়ে এসে শ্রবণের শিওরে দাঁড়ায়, মৃদুস্বরে ডেকে বলে, ঘুমিয়ে গেছো? কি খাবে এখন? শ্রবণ ব্ল্যাঙ্কেটের নিচে থেকে মলিন স্বরে বলে, যা আছে রান্না কর, খিদে পেয়েছে আমার। উঠে ফ্রেশ হয়ে ওষুধ নিয়ে এসো। তুই খাবার রেডি কর আগে। সোহা আর কথা বাড়ায় না। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলছে। রুম থেকে বের হলে কেমন ভয় ভয় লাগে। রান্নাঘরে এসে কি রান্না করবে ভাবতে ভাবতে ক্যাবিনেট খুঁজে নুডলসের প্যাকেট বের করে। জ্বরের মুখে ভাত ভালো লাগবে না, সোহার নিজেরও ভালো লাগে না। রুটি তো সোহা বানাতে পারবে না। আবার রুমে গিয়ে ফোন নিয়ে আসে। ডিম দিয়ে নুডলস রান্নার রেসিপি দেখে নুডলস রান্না করে দুজনের জন্য। শ্রবণের জন্য এক প্লেট নুডলস নিয়ে রুমে ফিরে আসে। জগ ভরে পানি নিয়ে আসে। শ্রবণকে ডেকে তুলে। শ্রবণ শোয়া থেকে উঠে দুলতে দুলতে আবারও ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে আবারও ফিরে আসে রুমে। ব্ল্যাঙ্কেট দিয়ে কাঁধ পর্যন্ত ঢেকে বসে বিছানায়। সোহা নুডলসের প্লেট শ্রবণের সামনে নেয়। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর চামচের সাহায্যে নুডলস তুলে মুখে পুরে নেয়। নাক মুখ কুচকে সোহার দিকে তাকায়, মুখের নুডলস গিলে বলে, কি বালে রান্না করছিস? এত তেতো কেন? আমাকে মারার জন্য বিষ মিয়েছিস নাকি ডানির বাচ্চা? সোহা থমথমে গলায় বলে, কি মেশাবো? জ্বরের কারণে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। না, আমি নিশ্চিত তুই বিষ মিশিয়েছিস। সোহা ঝুঁকে হাত দিয়ে নুডলস তুলে নিজের মুখে পুরে দেয়, গিলে বলে, ঠিকই তো আছে, তেতো তো লাগছে না। শ্রবণ নুডলসের প্লেটের দিকে তাকিয়ে থাকে। বিশ্রী রকমের তেতো লাগছে খেতে। তুলে আবারও মুখে পুরে দেয়। অল্প খেয়ে বলে, খাবো না, সরা, তোর ভালো রান্না। সোহা সামনে থেকে প্লেট সরিয়ে নেয়। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে কিট বক্স থেকে H+ ট্যাবলেটটা এনে দেয় শ্রাবণকে। শ্রাবণ সোহার হাতে ট্যাবলেটের দিকে তাকিয়ে বলে, একটার মেয়াদ আছে, কোনো ডাইনোসরের যুগে নিয়েছিলাম, ঠিক নেই। তুই এটা খাইয়ে আমাকে মারতে চাইছিস না? মারতে চাইবো কেন? মেয়াদ আছে, আমি দেখেছি। এটা খেয়ে যদি আমি মরি তাহলে তোকেও মারবো। আচ্ছা এখন খাও। শ্রবণ ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেলে। বমি পাচ্ছে, কাত হয়ে শুয়ে পড়ে। আবার সোহা নুডলসের প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বিড়বিড় করেই বলে, মাথার তার ছিঁড়ে যাচ্ছে আবার। শ্রবণ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। জ্বর নেমে গেছে এখন, কিন্তু মাথা আর শরীর ভার ভার হয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। ফোন হাতে নিয়ে মাজেদ আন্টির ফোনে ডায়াল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে মাজেদ আন্টির গলার স্বর। শ্রাবণ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্ল্যাটে এসেছো? হ্যাঁ, আপনি আসুন। আচ্ছা, আসছি। আচ্ছা, রাখছি। শ্রবণ ফোন লাইন বিচ্ছিন্ন করে রুম থেকে বেরিয়ে যায়। 10 মিনিট হওয়ার আগেই রুমে প্রবেশ করেন মাজেদা আন্টি। ওনার কাছে ফ্ল্যাটের এক্সট্রা চাবি আছে, তাই ভেতরে প্রবেশ করার জন্য শ্রবণকে প্রয়োজন হয় না।
ভেতরে এসে শ্রবণের রুমে দরজায় নক করে। সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে ভেতরে উকি দেন। তখনই ওয়াশরুম থেকে ভেজা টাওয়েল হাতে নিয়ে বেরিয়ে আসে সোহা। শ্রবণের রুমে মেয়ে মানুষ দেখে মাঝে দানটির চোখ বিস্ময়ে কপালে উঠে গেছে। রুমের ভিতর প্রবেশ করে সোহার সামনে দাঁড়ান। সোহার আগাগোড়া পরখ করে বলেন, এই মেয়ে কে তুমি? এই ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করেছো? শ্রাবণ কোথায়? এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে চুপ হয়ে থাকে সোহা। মাঝেদান্ডির গলার স্বর আর চাহনি অস্বাভাবিক। তিনি নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছেন না শ্রবণের ফ্ল্যাটে কোনো মেয়ে রয়েছে। শুধু ফ্ল্যাটে না, রুমে, তাও ভিজা টাওয়েল হাতে। যে শ্রবণ কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না। মেয়ে দেখলে দূর দিয়ে হাঁটে, বিয়ের কথা বললে বিরক্তিতে কপাল ভ্রু কুচকে যেত। তার রুমে জলজান্ত মেয়ে অবিশ্বাস্যই বটে। মাঝেদানটি পুনরায় বলেন, এই নাম কি তোমার? শ্রাবণের রুমে কিভাবে আসলে? সোহা মৃদু স্বরে বলে, আমি সোহা চৌধুরী, ভাইয়ের ওয়াইফ। ভাইয়া বলেছে, আবার ওয়াইফও বলছে। আশ্চর্য তো। ভালোভাবে বলো, শ্রাবণের সঙ্গে কি সম্পর্ক তোমার? হাজবেন্ড ওয়াইফ। শ্রাবণ বিয়ে করেছে? অবিশ্বাস্য গলার স্বর মাঝেদানটির। সোহা মাথা নেড়ে হ্যাঁ বলে। কবে বিয়ে করলো? ওনা গিয়েছিল ছোট ভাইয়ের বিয়ে খেতে? হ্যাঁ। ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেও বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। শ্রাবণ কোথায়? বাইরে গেছে। মাঝেদানটি নরম স্বরে বলেন, আমাকে চিনতে পেরেছো? সোহা মাথা নেড়ে বলে, বলেছিল আপনি আসবেন। হাসান শ্রবণের ফোনে ডায়াল করে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হাসান কপাল কুঁচকে ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। নাম্বার তো ঠিকই আছে। পর মুহূর্তে মনে পড়ে শ্রবণের এখন বউ আছে। কলটা হয়তো সোহা রিসিভ করেছে। এবার ফোন কানে ধরে সালাম দেয়। সোহা সালামের জবাব দেয়। হাসান বলে, শ্রবণ কোথায় ভাবি? নিজের চেয়ে বয়সে এত বড় একজন মানুষের মুখে ভাবি ডাক শুনে সোহার অস্বস্তি বোধ হচ্ছে। নিজের অস্বস্তি চেপে রেখে মৃদু স্বরে বলে, শুয়ে আছে। জ্বর কমেছে? রাতে কমেছিল, এখন আবার বেড়েছে। পাগলামি করছে কেমন? শান্তি দিচ্ছে? সোহা শ্রবণের দিকে তাকায়, চোখ বন্ধ করে বাপকে গালাগালি করছে তখন থেকে। শান্তি ওকে দেবে, তাও শ্রবণ চৌধুরী? সুস্থ অবস্থায় শান্তি দেয় না, এখন তো অসুস্থ, এখন আরো শান্তি দিচ্ছে না। ফজরের পর থেকে শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। গা মুছে দিতে গিয়েছিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? ভেবেছে কোথাকার কোন মেয়ে আমি। সোহার কথা শুনে হাহা করে হেসে ওঠে হাসান। সোহা হাসানের অট্টহাসি আর শ্রবণের গালাগালি দুটোই একসঙ্গে শুনছে। হাসান নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলে, ভাবি, ওকে জোর করে ওষুধ খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। আমাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। আমি আসবো? ফ্ল্যাটের চাবি তো আমার কাছে নেই। এই জানি বাচ্চা, তুই কার সঙ্গে কথা বলছিস? হঠাৎ শ্রবণের গর্জনে ভয় কেঁপে উঠে সোহা। দ্রুত বলে, তুমিই তো বললে কথা বলার জন্য। এতক্ষণ বউকে চিনতে পেরেছে তাহলে? এই কুত্তার বাচ্চা, কে কল করেছে? হাসান ভাইয়া তোমার সঙ্গে কথা বলবে। কোন হাসান? কে হাসান? হাসান ওপাশ থেকে আফসোসের সুরে বলে, যা বাবা, বউকে মনে পড়লো আর আমাকে ভুলে গেল। খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। শ্রবণ চৌধুরী পৃথিবীর একমাত্র মানুষ যার জ্বর হলে খিদে বেড়ে যায় 10 গুণ। ভাবি, আপনি ওকে খাওয়াতে থাকুন, আমি পরে কল করছি। সোহা শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ফজরের পর থেকে ওকে যদি একটু শান্তি দিয়ে থাকে তাহলেও একটা কথা। গতকালকে চেয়েও আজকে বেশি মাতলামি করছে। ওষুধ এনে লাভ হয়েছে কি? হঠাৎ শ্রবণের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। বিলাপ করে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না। খিদে পেয়েছে, খেতে দিচ্ছে না। বউটা আর একটা ব্যাটার সঙ্গে পালিয়ে গেল। শ্রবণের কথা শুনে বিস্ময়ে বিমূঢ় সোহা। কি বলছে এই ছেলে? ও কার সঙ্গে পালিয়ে গেছে? এখানেই তো রয়েছে ওর সামনে। নিশ্চয়ই হ্যালুসিনেশন করছে আবার। সোহা হাতের ফোন রেখে দেয়। শ্রবণের শিউরে দাঁড়ায় ভয় ভয়। কে জানে আবার যদি ফেলে দেয় ধাক্কা দিয়ে। এদিকে ঘুরে এসো, মাথায় পানি ঢেলে দিই, আরাম লাগবে। শ্রবণ বন্ধ চোখ জোড়া মেলে সোহার দিকে তাকায়। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুই আমার বউ না? হ্যাঁ। আমাকে ছেড়ে কার সঙ্গে পালিয়ে গেছিলি? কারো সঙ্গে যাইনি, কোথাও যাইনি। আমি এখানেই ছিলাম তোমার কাছে। তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? না। সত্যি যাবি না? না। তোর ডাইনি মা যদি তোকে নিয়ে যায়? আবার ফিরে আসবো তোমার কাছে। শ্রবণ হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরে টেনে আনে। আরো কাছে শক্ত করে ধরে রেখে বলে, তোকে আমি কোথাও যেতে দিব না। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রবণ এখন সুস্থ, তবে জ্বরে ধকল কাটি উঠতে পারেনি এখনো সেভাবে। সোহা দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় বাথরুম থেকে। শ্রবণ গোসল সেরে শুয়েছে, মুখের উপর বালিশ চেপে ধরে। ঘুমিয়ে গেছে বোধহয়। গত রাতে ঘুমায়নি ঠিক মতো। টুকটাক শব্দে মুখের উপর থেকে বালিশ সরায় শ্রবণ।
চোখ মেলে তাকাতেই লাইটের আলো এসে চোখে লাগে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবারও তাকায়, বিড়বিড় করে সোহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে সোহা চুল ব্রাশ করছে, গায়ে ওড়নাটা পাশেই টুলের উপর রেখে দিয়েছে। চুলগুলো দুই কাঁধ দিয়ে দুপাশে নামানো হয়েছে, ফর্সা পিটার ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রবণের দৃষ্টি স্থির সোহার পিটার ঘাড়ে, জামার ফিতাটা নড়ছে সোহার নড়াচড়ায়। ফর্সা পিটার ঘাড় শ্রবণের কাছে আকর্ষণীয় লাগছে, লাল জামা পরনে সোহাকেও দারুণ লাগছে। রহস্যময় হাসি হেসে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। সোহা চুল ব্রাশ করায় এতটাই মগ্ন যে শ্রবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে, সেদিকে খেয়াল নেই। শ্রবণ হাত তুলে সোহার নরম ফর্সা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে উঠে সোহা, আয়নার দিকে তাকিয়ে শ্রবণকে দেখে চিৎকার করে উঠে উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রবণের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ে চিৎকার করে ওর কান আর মাথার 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ কি নেই। ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেব গালটা চেপে? সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রবণকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। শ্রবণকে হঠাৎ নিজের পেছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রবণ ঘুমিয়ে গেছে, আর শ্রবণের রূপ ধারণ করে জিন ভূত এসেছে। কথা বলছিস না কেন? তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালোভাবেই বুঝতে পারছে সোহা। এই শ্রবণকে সোহা দেখেনি এর আগে। শ্রবণ আবারও হাত ছোঁয়ায় সোহার ঘাড়ে। সোহাকে পেয়ে উঠে পুরো শরীর শিরশির করছে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দ্রুত সরে যেতে চায় শ্রবণের সামনে থেকে। শ্রবণ টেনে ধরে সোহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সোহার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক, অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রবণ হাত তুলে সোহার নরম মসৃণ গালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। হাত গালের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে সোহা তখন বারংবার কেঁপে কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রবণ আরো শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমায়। হুশ, ডোন্ট শাউট। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমায়। আমি নিজের মধ্যে আছি, তুই চুপ থাক। ছাড়ো আমাকে। শ্রবণ ফট করে সোহাকে নিজের দিকে ফেরায়। সোহার চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রবণের কাছে দারুণ লাগছে। গোলাপি ওষ্ঠজোড়া তিত্তির করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রবণ সোহার বাহু ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইলে শ্রবণ ফট করে ওকে আরো ভালোভাবে আঁকড়ে ধরে অধৈর্যরা চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়, স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তে সোহার ছটফটানি বেড়ে যায়। শ্রবণকে দুই হাতে ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপ থাকতে পারছিস না? ছাড়ো আমায়। ছেড়েই দেব। তো ঠোঁটের স্বাদ খুবই বিশ্রী, লাইক পাটের বিচি। সেই জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার উপর অত্যাচার করে এখন বলছে, ছি, জঘন্য টেস্ট, বদলোক একটা। সোহা টলমলে চোখ জোড়া নামিয়ে নিয়ে জড়ানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো সারাসারি নেই। বলেই আবারও চেপে ধরে ওষ্ঠজোড়া। সোহার ছটফটানি এবার আগের চেয়েও বেশি। শ্রবণ ছেড়ে দিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল করে বাসন থেকে বেরিয়ে আসে সোহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলোয় যেন এখন ওর চোখে লাগছে না। সোহা এখনো একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখনো সেটাই ভেবে চলেছে। আচমকা কেন ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়? দূরে থাক করে আজকে নিজেই যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজরে আসে শ্রবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না, ঘাড়ে রীতিমতো জ্বলছে এখনো। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে ব্যালকনিতে চলে যায়। খিদে পেয়ে গিয়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে ফোন হাতে নেয়। ঘুম ঝরানো চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল। কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলায় তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ। আয় তাহলে। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে।
শ্রবণ ফোন পাশে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আরো কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রবণের ডাক শুনে দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রবণের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। শ্রবণ সোহার দিকে তাকায়, চোখ তুলে আগাগোড়া পরক করেই বলে। কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেডসাইড টেবিলের উপর রেখে বিছানা ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রবণের গলার স্বর। সোহা, টাওয়ালটা দে। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গেছে অথচ টাওয়েল নেয়নি। টাওয়েল নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। শ্রবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। টাওয়েল ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলি? বেলকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেঁপে উঠেছে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে সোহা পিছু ডেকে বলে। কোথায় যাচ্ছ, খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, শান্ত স্বরে বলে। বাইরে খাবো। আমি যে রান্না করলাম। নিজেই গিলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে। তো আমার কি, আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যেন অস্ত না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। ভয় তো আমার হয় এই ফ্ল্যাটে জিনভূতগুলোর জন্য। তোর মতো একটা ডাইনির সঙ্গে ওই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকে বলা তো যায় না। যদি ধরে খেয়ে ফেলিস। শ্রবণের কথা শুনে সোহার ভয় আরো বেড়ে গেছে। মুখের রং ফ্যাকাশে। অনুরোধে সুরে বলে। প্লিজ তুমি এখন বাইরে যেও না। কে শুনে কার কথা? সোহার আর কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সোহা কয়েকবার ডাকে, তবে শ্রবণ কানে নেয় না। ভয়ে সোহার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদের চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয় দেখিয়ে কেন চলে যাবি? বেচারি সোহা। সোহা ভয়ে ভয়ে চারিদিকে নজর বুলিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। একটা চেয়ারে বসে চুপচাপ প্লেট সামনে নিয়ে ভাত মাখতে শুরু করে। খাবার কি এখন গলা দিয়ে নামবে? ভয় তো গলাই বন্ধ হয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজিয়ে ভাত খেতে শুরু করে। কোনো দিকে তাকায় না, দৃষ্টি স্থির প্লেটের দিকে। কয়েক মিনিটের মধ্যেই খাওয়া শেষ করে সবকিছু কোনো রকমে ঢেকে রেখে এক প্রকার দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে জোরে জোরে শ্বাস নেয়। দরজা ভিজিয়ে রেখে বিছানায় উঠিয়ে বসে। জানালার দিকে চোখ যেতেই দেখে জানালার ব্যালকনির দরজা খোলা। দোয়া দূরত পড়তে পড়তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার দরজা লাগিয়ে আবার দ্রুত বিছানায় উঠে বসে। আর নামবে না বিছানা থেকে, যত যাই হয়ে যাক। শ্রবণ ফ্ল্যাটে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগিয়ে আসে। আজকে আর সোহা ওকে কল করেনি ভয় পাওয়ার জন্য। রুমে এসে দেখে সোহা আগাগোড়া ঢেকে শুয়ে আছে। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে সোহার শিওরে ছুড়ে দেয়। ফোন নিজের বালিশের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চাবি আর ওয়ালেট রেখে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতে সোহার নাম ধরে ডাকে। সারা শব্দ করছে না দেখে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। উপর থেকে ঘুমিয়ে গেছে আগাগোড়া ঢেকে রেখে গায়ে ধাক্কা দিয়ে বলে। এই সোহা, ওঠ। ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণকে সামনে বসে থাকতে দেখে লাফিয়ে উঠে বসে দ্রুত। দুই হাতে চোখ মুখ ডলে ঘুম জড়ানো গলায় বলে। কখন এসেছো? একটু আগে যে ফ্রেশ হয়ে আয়। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তাড়াহুড়ে ঘুম থেকে উঠে মাথা ধরে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে শ্রবণের হাতে দুটো ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলে। খা। কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় সোহা। শ্রবণ বুকের উপর বালিশ চেপে শুয়ে পড়ে। খাবে না? শ্রবণ চোখ বন্ধ রেখেই বলে। না, তুই খেলে খেয়ে আয়। সোহারও তেমন খিদে পায়নি, খেতেও ইচ্ছে করছে না এখন। লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণের থেকে দূরত্ব বজায় রেখে কিছুটা সময় অতিবাহিত হয়। শ্রবণ ও বুকের উপর থেকে বালিশ সরিয়ে কাত হয়ে শোয়। হাত বাড়িয়ে সোহাকে টেনে আনে নিজের কাছে। নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। সোহার হার্টবিট বেড়ে গেছে। শ্রবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করেছে। শ্রবণ বিরক্ত হয়ে বলে। সমস্যা কি তোর? এমন করছিস কেন? ছাড়ো। কেন? অস্বস্তি হচ্ছে। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে। আমার সোয়ায় অস্বস্তি হচ্ছে আর অন্যের সোয়ায় স্বস্তি লাগে, তাই না? কি বলছো এসব? তুই যা বলছিস তাই তো বললাম। তুমি ছাড়া কেউ ছুঁয়েছে আমায়? সোয়নি? না। সোয়নি? তুই আমার নিজের চোখে অবিশ্বাস করতে বলছিস? সোহা একটু দমে যায়, মৃদু স্বরে বলে। না, ছুঁইনি। স্পর্শ ভাইয়া ছুঁয়েছিল শুধু হাত। তোমার মতো করে গভীরভাবে তো কেউ ছুঁয়নি, তুমি ব্যতীত। কোনোদিন কেউ যেন ছুঁতেও না পারে। শ্রবণ আর কথা বাড়ায় না। সোহার এক হাত তুলে নিজের মাথায় রাখে। আয়েশ মতো বুকে মুখ গুজে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে।
সকালে সোহার ঘুম ভাঙার পর শ্রবণকে রুমে পায় না। বুঝতে পারে জিমে চলে গেছে, অসুস্থতার জন্য এই কয়েকদিন যায়নি। শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে যায়। বিয়ের পর গত রাতে ঘুমটা ভালো হয়েছে, এর আগের রাতগুলো তো শ্রবণের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতেই পারেনি। শ্রবণ গত রাতে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত আর ঘুম থেকে উঠেনি। সোহার ফজরের আগে আগে ঘুম হালকা হয়ে এসেছিল, তখনও শ্রবণ ওর বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রাতে নড়াচড়াও করেনি বোধ হয়। দুজনেরই ঘুম ভালো হয়েছে গত রাতে। ফ্রেশ হয়ে এসে দেখে শ্রবণ ফিরে এসেছে। সোহা বের হতে শ্রবণ ভেতরে প্রবেশ করে। হাত মুখ মুছে ময়শ্চারাইজার মেখে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রবণ নাস্তা কিনে নিয়ে এসেছে। সোহা স্বস্তির শ্বাস নেয়। এখন নাস্তা তৈরি করতে গেলে দেরি হয়ে যেত আরো। এমনিতেই বেলা হয়ে গেছে। রাতে না খাওয়ার কারণে এখন খিদেও পেয়েছে। রান্নাঘরে এসে দুজনের জন্য 4টা ডিম সিদ্ধ করতে চুলায় বসিয়ে দেয়। সিদ্ধ ডিম আর দুধ গরম করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতে দেখে শ্রবণ তৈরি হয়ে এগিয়ে আসছে। শ্রবণ চেয়ার টেনে বসতে সোহা শ্রবণের নাস্তাও সামনে দেয়, নিজের জন্য রেডি করে নিয়ে নিজে বসে খাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধ ডিম খেতে খেতে গম্ভীর স্বরে বলে, ভার্সিটি যাবি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ আবারও বলে, বলছি ভার্সিটি যাবি নাকি? তুমি যেতে দিলে যাব। আমার সঙ্গে যাবি, আবার আমার সঙ্গে ফিরে আসবি। কোনো ছেলের সঙ্গে কথা বলে তো দূরের কথা, তাকালেও তোর চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ডও ভাববো না আমি। তাকাবো না। মনে থাকে যেন। আমার বই খাতা সব তো ও বাড়িতে রয়েছে। নিয়ে আনার ব্যবস্থা করবো আমি। সোহা মাথা নেড়ে খাওয়ায় মনোযোগী হয়, মনে মনে খুশিও হয়েছে। চোখ তুলে আবারও শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে স্টাডি রুমে চলে যায় শ্রবণ। সোহা নিজের খাওয়া শেষ করে গুছিয়ে রেখে প্লেট ধুয়ে রাখে। শ্রবণ ব্যাগ কাঁধে আর হাতে হেলমেট নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে দরজা লক করে লিফটের দিকে এগিয়ে যেতে যেতে দাদার ফোনে কল করে। শ্রবণ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় তুমি? বাড়িতে আছি। সিএম কোথায়? মাত্র ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বিকালে সবার বই কথা সহ যাবতীয় পোশাক সিএমকে দিয়ে পাঠিয়ে দিবে। আচ্ছা। রাখছি, ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। শ্রবণ কল কেটে লিফটের ভেতরে প্রবেশ করে। ওর পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে আছে চোখ কানা করে। শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাঁজ ফেলে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। এই মহিলার সঙ্গে দেখা হলেই ওর দিকে তাকিয়ে থাকে, মাঝে মধ্যে তো প্রশ্ন করে করে বিরক্ত বানিয়ে দেয়। গায়ে পড়া মহিলা একটা। শ্রবণ ফ্ল্যাটে ফিরে ঠিক 4টায়। সোহা রুমগুলো ঝাড়ু দিয়ে এখন ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে। শ্রবণকে ফিরে আসতে দেখে মনে সাহস বাড়ে। এতক্ষণ ভয় ভয় লাগছিল। একা একটা ফ্ল্যাটে থাকতে ভয় তো লাগেই, সাথে দম বন্ধ হয়ে আসে। শ্রবণ সোজা স্টাডি রুমে প্রবেশ করে ব্যাগ আর হেলমেট রেখে বেডরুমে ফিরে আসে। ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। কেন যেন আজ বাইরে খেতে ইচ্ছে করেনি। হাসান অনেক টানাটানি করেছিল খাওয়ার জন্য, কিন্তু শ্রবণ খায়নি। যা করতে মন টানে না, ইচ্ছে করে না, সেটা শ্রবণ কোনোদিনও করে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না শ্রবণ চৌধুরী। শ্রবণ ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কলিং বেল বেজে ওঠে। সোহা সোফায় বসেছিল, কলিং বেলের শব্দে সেদিকে তাকায়। তারপর ঘুরে তাকাতেই দেখে শ্রবণ এগিয়ে আসছে। শ্রবণ সোজা দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে দেখে সিয়াম দাঁড়িয়েছে, বাম হাতে সুটকেস ধরে রাখা। সিয়াম সুটকেসটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, এই যে এটার ভেতরে সবকিছু আছে। শ্রবণ হাত বাড়ি সুটকেসটা ধরে। সিয়াম ভেতরে উকি দেয়। একবার সোহাকে দেখতে পায় সোফায় বসে আছে। ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে শ্রবণ গম্ভীর স্বরে বলে, ভেতরে আয়। সিয়াম দাঁড়ায়। বোনকে না দেখে চলে যাবি? সিয়াম ঘুরে দাঁড়ায়। শ্রবণ পথ ছেড়ে দেয়। সিয়াম ভিতরে প্রবেশ করতে দরজা লাগিয়ে দিয়ে শ্রবণ স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। এতদিন পর ভাইকে দেখে সোহার চোখে পানি জমেছে। সোফা ছেড়ে উঠে এগিয়ে এসে ভাইয়ের কাছে দাঁড়ায়, ভাইয়ের সামনে। সিয়াম কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সবসময় হাস্যোজ্জ্বল থাকা চেহারা মলিন হয়ে আছে। চোখ দুটো পানিতে টইটুম্বর, পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। তাকিয়ে থাকতে থাকতে সোহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সিয়াম বোনকে টেনে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে আদর করে জড়ানো গলায় বলে, কেমন আছিস? সোহা কেঁদে ফেলে, কান্না জড়ানো গলায় বলে, ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। বাড়িতে তুই নেই, ভাইয়া নেই, ভালো লাগে না আমার। কাঁদিস না। সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারে না। সিয়াম বোনের চুলে হাত বুলাতে বুলাতে ফ্ল্যাটের চারিদিকে নজর বুলায়। এর আগে এই ফ্ল্যাটে ওর আসা হয়নি কোনোদিনও। শ্রবণ স্টাডি রুমের দরজার মাঝখানে দাঁড়িয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সিয়াম আবারও বলে, কাঁদিস না। সোহা ভাইয়ের বুকে থেকে মুখ তুলে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম বোনের চোখের পানি মুছিয়ে দেয়, কিন্তু তখনই আবারও পানি গড়িয়ে পড়ে, গাল দুটো ভিজে যায়। সিয়ামের টইটুম্বুর চোখ জোড়া থেকে টুপটুপ পানি গড়িয়ে পড়ে সোহার মুখের উপর। সিয়াম দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়। সোহাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, আমি আসছি, তুই ভালো থাকিস। চেহারা দেখে তো মনে হচ্ছে লাঞ্চ করিসনি। লাঞ্চ করে যা,
তোর বোন রান্না করছে? বোন রান্না করেছে শুনে সিয়াম দাঁড়িয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়। বোনের দিকে বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সোহা রান্না করতে পারে? সোহা তো কোনোদিনও রান্নাঘরেই প্রবেশ করেনি। ও রান্না করা শিখলো কবে? শ্রবণ এগিয়ে এসে বলে, চল লাঞ্চ করি, যদিও এখন লাঞ্চ করার টাইম না। সোহা চোখের পানি মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাইয়া আসো। আয়। সিয়াম শ্রবণের সঙ্গে পা বাড়ায় ডাইনিং টেবিলের দিকে। সোহা ওদের দুজনের জন্য খাবার বেড়ে দেয়। সিয়াম বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসে পড়ে। ভাত মেখে মুখে পুড়ে তো সিয়াম অবাক। রান্না অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে প্রফেশনাল কেউ রান্না করেছে। কাঁচা হাতের রান্না মনেই হচ্ছে না। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সিয়াম বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তুই রান্না করেছিস সেসব? হ্যাঁ, তুই তো জীবনে রান্না করেও যাসনি, এত ভালো রান্না কোথায় শিখলি? ইউটিউব থেকে। সিয়াম খাওয়া বন্ধ করে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে পলকহীন। ওর অবুঝ বোকাশোকা বোনটা সংসারী হয়ে গেছে মনে হয়। দুপুরে খেয়েছিস? হ্যাঁ, তুমি খাও। সিয়াম খাওয়া শুরু করে, আবার চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে। আবার টিস্যু পেপার হাতে নিয়ে চোখ মুছে নেয়। বোনের হাতের রান্না খেয়ে এবার আনন্দে ওর চোখ দুটো বেয়ে পানি ঘুরিয়ে আসছে। নাস্তা সেরে দ্রুত তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিরক্তি সুরে বলে, সারাদিন ধরে কি এখন রেডি হবি? বেরা শয়তানের বাচ্চা, নয়তো রেখে চলে যাব। হয়ে গেছে, আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ দরজার দিকে এগিয়ে বলে, স্টাডি রুম থেকে তোর ব্যাগ নিয়ে আয়। সোহা আবারও দ্রুত পায়ে স্টাডি রুমে প্রবেশ করে। ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ফ্ল্যাটের দরজা লক করছে। ওর পাশে দাঁড়িয়ে আছে সোহা, কাঁধে ব্যাগ। সেই ভদ্রমহিলা শ্রবণের পাশে মেয়ে মানুষ দেখে বেশ অবাক হয়ে তাকিয়ে আছেন। কৌতূহল দমাতে না পেরে এগিয়ে আসেন দুজনের কাছে। ততক্ষণে শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগাচ্ছে। মহিলা দ্রুত দুজনের পাশে এসে হাঁটতে হাঁটতে বলেন, কেমন আছো তোমরা? শ্রবণ কিছু বলে না। স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে ওর চোখে মুখে। ভদ্রতা বজায় রাখতে সোহা মৃদুস্বরে বলে, ভালো। শ্রাবণ, তোমার কি হয়? সোহা ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। লিফটের সামনে এসে দাঁড়িয়েছে ওরা। লিফট নিচে রয়েছে। বলে না যে তোমরা কি হও সম্পর্কে? শ্রবণ তাকায় ভদ্রমহিলার মুখের দিকে, কিছুটা রুক্ষ স্বরে বলে, হাজবেন্ড ওয়াইফ। ও তোমার বউ? হ্যাঁ। তুমি বিয়ে করে নিয়েছো? আপনি কি চাইছিলেন? আমি যেন বিয়ে না করি, সারা জীবন সিঙ্গেলে থাকি? না না না, তা চাইবো কেন? বিয়ে করেছো, ভালো হয়েছে। বিয়ের বয়স তো আরো আগেই হয়েছিল। ভদ্রমহিলা একটু দম নিয়ে আবারও বলেন, কোথায় বিয়ে করেছো? বাড়িতে। বাড়িতে বিয়ে করেছো সেটা তো বুঝলাম। আমি জিজ্ঞেস করেছি তোমার বউর বাবার বাড়ি কোথায়। আমি সেটাই বলছি, আমার বাড়িতে। শ্রবণের কথা শুনে ভদ্রমহিলার কপাল কুঁচকে গেছে। ওর কথা রাগাগোড়া কিছুই ওনার মাথায় ঢুকছে না। শ্রবণের মেজাজ ভীষণ গরম হয়ে গেছে। লিফট চলে আসে, সোহাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। ভদ্রমহিলা নিজেও দ্রুত প্রবেশ করেন ভিতরে। নিজেকে আবারও দমাতে না পেরে আর সবটা জানার আগ্রহে আবারও বলেন, একটু ক্লিয়ার করে বলো তো আমাকে, তোমার বাড়িতেই তোমার বউয়ের বাবার বাড়ি কিভাবে হয়? তোমার বাড়ি থেকেই থাকে, তাহলে তুমি এতগুলো বছর ধরে এখানে একা একা কেন থাকছো? শ্রবণ কিছু বলে না। চোখ মুখ দেখে সোহা কিছু বলার সাহস করছে না। মহিলা বেশি কথা বলে বুঝতে পারছে। লিফট নিচে পৌঁছাতে শ্রবণ সোহাকে নিয়ে বেরিয়ে আসে। ভদ্রমহিলা পিছু ডেকে বলেন, ক্লিয়ার করে বলে তো যাও পুরোটা। শ্রবণ সোহাকে টেনে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে যায়। সোহা পেছনে ফিরে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখ লাল হয়ে গেছে রাগে। মনে মনে ভদ্রমহিলাকে কি কি বলে গালি দিচ্ছে কে জানে। পার্কিং এ এসে সোহাকে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। পার্কিং থেকে বেরিয়ে আসতে ভদ্রমহিলা সামনে পড়ে। শ্রবণ গাড়ির স্পিড বাড়িয়ে চলে যায় দৃষ্টি সীমানার বাইরে। মহিলা পিছন থেকে বিড়বিড় করে বলেন, বেয়াদব ছেলে মেয়ে, আদব কায়দা কিচ্ছু শেখেনি নাকি? কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এতটুকু জ্ঞান নেই? এখনকার ছেলে মেয়েরা যে কি মনে করে নিজেকে, সব কটা অসভ্য তৈরি হচ্ছে। সব বাবা মায়ের দোষ। বিড়বিড় করতে করতে ভদ্রমহিলা চলে যান নিজ গন্তব্যে। দুপুর গড়িয়ে বিকেল ৩টার উপর বেজে গেছে। শ্রবণের আরো একটা ক্লাস আছে, তবে এখনো অনেক দেরি ক্লাস শুরু হতে। এখন বন্ধুদের সঙ্গে বসে আছে ক্যাম্পাসে। ওর হাতে গিটার, গান গেয়ে মাত্রই থেমেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। এতক্ষণে তো সোহার ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, এখনো আসছে না কেন? ওকে তো বলে দিয়েছিল ক্লাস শেষে যেন এখানে আসে। বন্ধুদের কথায় পুনরায় গিটারে সুর তুলতে নজর আটকায় কিছুটা দূরে। ওখানে ছেলে মেয়েদের জটলা পাকিয়ে যাচ্ছে। শ্রবণ কপাল ভ্রু কুচকে তাকিয়ে থাকে কিছু সময়। মুহূর্তে চোখে মুখে রং পরিবর্তন হয়। গিটার রেখে উঠে দাঁড়ায়। বড় বড় কদমে আগায় ভিড়ের দিকে। ওকে এভাবে এগিয়ে যেতে দেখে বন্ধুরা আগায় পেছন পেছন। ভিড়ের মধ্যে এসে দাঁড়ায় শ্রবণ রাগী স্বরে বলে, কি হচ্ছে এখানে? শ্রবণের গলার স্বর শুনে
পেছনে তাকায় সোহা। শ্রবণকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ওর দিকে ঘুরে কিছুটা এগিয়ে দাঁড়ায় আরো কাছাকাছি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, রাগে পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায়। পেছন থেকে একটা ছেলে সোহার দিকে হাত বাড়িয়ে বলে, ওদিকে গেলি কেন? এদিকে আয়। সোহা ভয়ে শ্রবণের বুকের সঙ্গে মিশে যায় দ্রুত। ও জানে এই বুক থেকে আজরাইল ব্যতীত অন্য কেউ ওকে ছিনিয়ে নিতে পারবে না। ওর জন্য এই জায়গায় এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়। দুজনের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা নেই। শ্রবণের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে ওর বুকে মুখ গুজে। ছেলেটা হাত গুটি নিয়ে দাঁড়িয়ে আছে সোহার দিকে তাকিয়ে। শ্রবণ এক হাতে সোহাকে আগলে রেখে বলে, কি হয়েছে? সোহা কাঁদতে কাঁদতে বলে, ওরা মেরেছে আমায়, আমার ফোন আর ব্যাগ কেড়ে নিয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, তার কাছে বিচার দিচ্ছিস রে? উনি নিজেই তো র্যাগিং করে। যদি এতই ভয় লাগে তাহলে আমার কাছেই আসতি, আমি আমার বুকে তোকে আশ্রয় দিতাম। বড় ভাই, আপনি যান এখান থেকে। শেষের কথাগুলো বলতে বলতে সোহার দিকে আবার হাত বাড়ায় ওকে ধরার জন্য। বাকি কথা শেষ করার আগে শ্রবণ ছেলেটার হাত খপ করে ধরে মোচড় দেয়। আ করে চিল্লিয়ে উঠে ছেলেটা। শ্রবণ নিজের সর্বশক্তি প্রয়োগ করে একটা চর বসায় কানসা বরাবর। ভয় পেয়ে সোহা আরো শক্ত করে আঁকড়ে ধরে শ্রবণকে। ছেলেটার হাত ছেড়ে দিয়ে আরো কয়েকটা চর বসিয়ে দেয়। কাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় নিচে। ছেলেটার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। শ্রবণ নিজের বুক থেকে সোহার মুখ তুলে মুখের দিকে তাকায়। বাম গালটা লাল হয়ে গেছে চর খেয়ে, 4 আঙ্গুলের ছাপ পড়ে আছে। গাল দেখে ওর মস্তিষ্ক টকবক করে ফুটছে। ডান হাতে মুখ আগলে ধরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে মৃদুভাবে স্লাইড করতে করতে বলে, কেমন নিছে তোকে? সোহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পুনরায় শ্রবণের বুকে মুখ লুকায়। একটা মেয়ের দিকে আঙ্গুল তুলে বলে, ওই কালো প্যান্ট আর টি শার্ট পরা মেয়েটা। শ্রবণ মেয়েটার দিকে তাকায়। ওর তাকানো দেখে মেয়েটার শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে শুরু করে। শ্রবণ সোহাকে বুক থেকে সরাতে সরাতে বলে, এখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। সোহা শ্রবণকে ছেড়ে দাঁড়ায়। শ্রবণ হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গিয়ে থাপা বসায় মেয়েটার কানসা বরাবর। মেয়েটা নিচে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এত জোরে চর বসিয়েছে যে মেয়েটার মাথা ভোঁ ভোঁ করছিল। আর একটু জোর হলে বোধহয় কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসতো। নিচে পড়ে থাকা ছেলেটা উঠে দাঁড়ায়। শ্রবণকে গালি দিয়ে বলে, তার বাচ্চা, তোর এত জ্বলছে কেন ওর জন্য? তুই নিজে যখন র্যাগিং করিস, আমরা কিছু বলতে করতে যাই, তাহলে তুই আমাদের মধ্যে নাক গলাতে এসেছিস কেন? শ্রবণ আগের চেয়েও বেশি রেগে তেরে এসে ছেলেটার গলা চেপে ধরে হিসিয়ে বলে, শুভরের বাচ্চা, ও আমার ওয়াইফ। আমার ওকে কিছু বলার করাতে দূরের কথা, ওর দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ উপড়ে নেবো আমি। ওই কুত্তার বাচ্চা, কত বড় কলেজা ওর! আমার ওয়াইফের গায়ে হাত তুলছে। দ্বিতীয়বার তোকে আমার ওয়াইফের আশেপাশে যদি দেখি, খুব শীঘ্রই আজরাইলের সাক্ষাৎ পাবি তুই। কথাগুলো বলেই ছেলেটাকে ছুঁড়ে ফেলে দূরে। হুঙ্কার ছেড়ে বলে, কোন কুত্তার বাচ্চার কাছে ফোন আর ব্যাগ? দ্রুত দে। একটা মেয়ে ফোন আর ব্যাগ নিয়ে এসে সোহার হাতে দিয়ে দ্রুত চলে যায়। নিচে পড়ে থাকা ছেলেটা গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তোকে দেখে নেব আমি। শুভরের বাচ্চা, আর কত দেখবি? দেখে নে মন ভরে। তোর কোন কোন বাপকে দেখাতে চাস তাদের নিয়ে আসিস। এই দুনিয়ায় এখন এমন কারো জন্ম হয়নি যাকে এই শ্রাবণ চৌধুরী ভয় পায়। শ্রবণ সোহার হাত ধরে সকলের দিকে একবার নজর বুলিয়ে বজ্র কণ্ঠে বলে, কোনোদিন কোনো ছেলে ওর দিকে তাকালে তার খবর আছে। আর কোন কুত্তার বাচ্চা ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ফুলের টোকা দিলেও শরীরের সঙ্গে হাড় থাকবে না ফুল ছোঁয়ার জন্য। কথাগুলো বলে সোহাকে নিয়ে পার্কিং এর দিকে আগায়। সোহা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রবণ নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে এসে রাস্তায়। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওর বউকে মারবে, কাটবে, খুন করবে, কিন্তু বাইরের একটা মানুষ ওর বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না। গায়ে হাত তোলা তো অনেক দূরে। অল্প সময়ের মধ্যে গাড়ি বিশাল ভবনের পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ানোর পর শ্রবণ গাড়ি পার্কিং করে ভেতর থেকে বেরিয়ে আসে। লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন। আস্তে আস্তে সোহার কাছ থেকে রাস্তায় শুনে নিয়েছে পুরো কাহিনী। শ্রবণের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে এখনো। সোহাকে ওই শয়তানটা ছুঁয়েছে, এটা শুনে মাথায় আরো আগুন ধরে গেছে। সোহা চোখ বন্ধ করে বলে, যা গোসল করে আয়। সোহা হাতের ব্যাগ ফ্লোরে রেখে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। শ্রবণের চোখ মুখ দেখে এখন আরো ভয় করছে। বাইরে কোনো ছেলে ওকে ছুঁয়েছে এটা শোনার পর যে শ্রবণ এখনো ওকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। কাপড় চোপড় বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ধপ করে বিছানায় বসে পড়ে। 2 হাতে খামচে ধরে নিজের মাথার চুল। ওই কুত্তার বাচ্চাকে হাতের কাছে আরেকবার পেলে ওর হাতই ছিঁড়ে নেবে। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ এখনো আগের মতোই বসে আছে। ওর চোখে মুখের দিকে তাকানোর সাহস এখন হচ্ছে না সোহার। তখন ওদের মেরেছে, এখন ওকেও মারতে পারে। শ্রবণকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভেজা কাপড় চোপড় নিয়ে ব্যালকনিতে চলে আসে। শুকনোগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দেয়। রুমে ফিরে আসতে দেখে শ্রবণ উদাম গায়ে দাঁড়িয়ে আছে। টাওয়াল দে। সোহা দ্রুত চুল থেকে টাওয়েল খুলে দিয়ে দেয়।
শ্রবণ টাওয়েল হাতে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে। কফি নিয়ে আয়। সোহা রুম থেকে বের হয়ে যায়। শ্রবণ শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। সোহার বলা কথাগুলো এখনো কানে বাজছে। ওই কুত্তার বাচ্চাকে সামনে পেলে সত্যি সত্যি মারবে আবার। শ্রবণ চৌধুরীর ওয়াইফকে ছোঁয়ার স্বাদ মিটিয়ে দিবি চিরদিনের জন্য। রাগে ওর কপাল আর ঘাড়ের প্রত্যেকটা রগ ভেসে আছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখার কারণে হাতের রগগুলো ভেসে উঠেছে আবার। শ্রবণ কোনোদিনও মেয়েদেরকে র্যাগিং করে না। সেদিন প্রথম সোহাকে র্যাগিং করার জন্য নিয়েছিল, আর অমন একটা ডেয়ার দিয়েছিল ওকে। শ্রবণ আগে থেকে জানে সোহার মায়ের চরিত্র সম্পর্কে পুরোপুরি ধারণা ছিল সোহা মায়ের মতো হয়েছে। মা, খালা, রানী সবগুলো চরিত্র তো একই, ফুলের মতো পবিত্র। শ্রবণ ভেবেছিল সোহা ডেয়ার পূরণ করার জন্য ওর বন্ধুকে কিস করবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে ওর বন্ধুকে কিস করার জন্য রাজি হয়নি। নাচতে বললেও তাও রাজি হয়নি। শেষে কান ধরে উঠবোস করেছিল। সেদিন একটু হলেও সোহার প্রতি ধারণা বদলেছিল, কিন্তু যখন সামাদ চৌধুরী কল করে ব্যাপারে বলেন তখন এর মস্তিষ্কে আগুন ধরে আর সোহাকে কেলানোর ভূত ভর করে মাথায়। গোসল সেরে বেরিয়ে এসে দেখে সোহা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস না পরে কফির মগ হাতে তুলে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো এখনো পানিতে টইটুম্বর হয়ে আছে। কি খাবি এখন? যা রান্না কর। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ কফির মগে চুমুক দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ঘুরে ফিরে বারবার ওই শয়তানটার চেহারা চোখে ভাসছে, শরীরে আগুন ধরছে। এখন হাতের কাছে পেলে যে কি করতো শ্রবণ নিজেও জানে না। ওই মেনে নিতে পারছে না ওই ছেলে সোহার হাত ধরেছিল। প্রায় 1.5 ঘন্টা পর রুম থেকে বের হয় শ্রবণ। রাগ কিছুটা কমেছে এখন। রান্নাঘরে এসে দেখে সোহা পানিতে হাত ডুবিয়ে দাঁড়িয়ে আছে। কপাল ভ্রু কুচকে বলে, রান্না হয়েছে? হ্যাঁ, তুমি গিয়ে বসো, আমি সব নিয়ে আসছি। পানি থেকে হাত তুলতে হাতের জ্বালা বেড়ে যায়। হাত ঝাঁকাতে ঝাঁকাতে চুলার কাছে এসে দাঁড়ায় ভাতের পাতিল নামানোর জন্য। শ্রবণের কাছে এগিয়ে এসে হাতটা ধরে দেখতে দেখতে বলে, হাতে কি হয়েছে? কিছু না। কিছু হয়নি? তাহলে এভাবে ঝাঁকাচ্ছিস কেন? সোহা চুপ করে থাকে। শ্রবণ হাতের দিকে ভালোভাবে নজর দিয়ে বলে, হাত এমন লাল হয়েছে কেন? কি হয়েছে? কতক্ষণ ধরে এমন হাত ভিজে রাখছিস? হাত জ্বলছে। কেন? মরিচ ধরার জন্য। শ্রবণ হাতের দিকে তাকিয়ে আছে। সোহার হাতের আঙ্গুলগুলো কাঁপছে। অনেকক্ষণ ধরে বোধহয় পানিতে হাত ডুবিয়ে রেখেছে। হাতের চামড়া কুচকে গেছে, লাল হয়ে গেছে পুরো হাত। প্রত্যেকদিন রান্নার সময় এমন হয়? মাথা নাড়ে সোহা। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থাকে। যন্ত্রণায় সোহার চোখ মুখ কাতর দেখাচ্ছে, চোখ দুটো টলমল করছে। শ্রবণ সোহাকে টেনে এনে আবারও সিঙ্কের পাশে দাঁড় করায়। পানিতে হাত ডুবিয়ে দিয়ে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে আসে। আইস কিউব বাটির পানিতে দিতেই সোহা বলে, আর লাগবে না, তুমি গিয়ে টেবিলে বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। চুপচাপ দাঁড়িয়ে থাক। সোহা পানিতে হাত ডুবিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। যে শ্রবণ সবসময় ওকে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে মুখিয়ে থাকে, সে আজ যন্ত্রণা কমানোর চেষ্টা করছে। শ্রবণের চোখ মুখ গম্ভীর দেখে অনুমান করার সাধ্য নেই ও কি ভাবছে। আজ সকালে সোহার ঘুম আগে ভাঙে। নড়াচড়া করতে গেলে বুঝতে পারে শ্রবণ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। গায়ের উপর থেকে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয়। উঠে বসতে গেলে চুলে টান লাগে। ব্যথা পেয়ে পুনরায় শুয়ে পড়ে। মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে এসেছে। ওর নাড়াচাড়ায় শ্রবণের ঘুম হালকা হয়ে আসে। নড়ে চড়ে পুনরায় সোহাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। আবার সোহা শ্রবণের হাত সরিয়ে দিতে দিতে বলে, সকাল হয়ে গেছে, জিমে যাবে না? কটা বাজে? সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনে সময় দেখে বলে, 5:30টার উপর। 5:30টার উপর বাজে শুনে সোহা থেকে উঠে বসে শ্রবণ। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, সেজন্য সকালে ঘুম ছাড়তে চাইছে না। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় জিমে যাওয়ার জন্য। সোহা নিজেও ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তখনই ফ্ল্যাটে প্রবেশ করেন মাজেদ আন্টি। ওনার হাতে অল্প কিছু সবজি আছে, হয়তো ওদের জন্য নিয়ে এসেছে। উনি সোহার সঙ্গে টুকটাক কথা বলে রান্নাঘরে প্রবেশ করেন। গতকালকের জমিয়ে রাখা থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দেন। গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে ড্রয়িং রুম ঝাড়ু দেন। মাজেদ আন্টি নাস্তা তৈরি করতে নিলে সোহা বলে, নাস্তা তো বাইরে থেকেই নিয়ে আসে। আমাকে তো শ্রাবণ গতকাল বলেছিল এখন থেকে সকালে এসে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। ও, দুপুরে কি কি খাবে? নাস্তা তৈরি করে দুপুরের খাবার তৈরি করে রেখে যাব। দুপুরের খাবার তো আমিই তৈরি করি। আমাকে বলেছে দুপুরের আর রাতের রান্নাও করে রেখে যেতে। সোহা আর কিছু বলে না। রান্নাঘর থেকে বের হওয়ার জন্য ঘুরে দাঁড়াতে মাজেদ আন্টি বলে, তুমি শ্রাবণের আপন চাচাতো বোন? সোহা আবারও ঘুরে দাঁড়ায়, মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। মাজেদ আন্টি আবারও বলেন, শ্রাবণের সঙ্গে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ও বাড়িতে গিয়ে থাকে না কেন? বিয়ের সময় গিয়ে শুধু কিছুদিন ছিল। সোহা মনে মনে কিছু একটা ভেবে বলে, আমি তো সেভাবে কিছু জানি না, ছোটবেলা থেকেই এমন দেখে আসছি।
তোমরা একে অপরকে আগে থেকেই ভালোবাসতে? না। পারিবারিকভাবে কি বিয়ে হয়েছে তোমাদের? সোহা চুপ করে থাকে। কথা বলছো না কেন? ভাইয়ার ইচ্ছায় হয়েছিল বিয়ে। ও, শ্রাবণ কিন্তু খুব ভালো ছেলে। সোহা জোরপূর্বক মৃদু হেসে বলে। সোহা দাঁড়ায় না রান্নাঘরে, রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে চলে আসে। ওকে আর রান্না করতে হবে না ভেবে অনেক আনন্দ হচ্ছে। এখন থেকে আর হাত জ্বালা করবে না। জানালার পর্দা সরিয়ে গ্লাস করে দেয়। বাইরে থেকে সকালের হিমেল হাওয়া এসে ছুঁয়ে যায় ও সারা অঙ্গ। চোখ বুজে লম্বা একটা শ্বাস টেনে নেয়। কেন যেন ভালো লাগছে, এখন আনন্দ আনন্দ ফিল হচ্ছে। আজকেও সোহাকে নিয়ে ভার্সিটিতে এসেছে শ্রবণ। গাড়ি থেকে বেরিয়ে ওর বন্ধুদের কাছে এগিয়ে আসে। আশেপাশে ছেলেমেয়েরা ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ আগে থেকেই ভার্সিটির ক্রাশ বয়। ওর লুক, পার্সোনালিটি